ঠুটো জগন্নাথ ইতিহাসটা। গল্পটা শুরু হচ্ছে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার প্রায় ৩৬ বছর পরে। সবর জাতির একজন ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ নিজের ভৌত দেহ ত্যাগ করেন। সেই ব্যাধ যখন বুঝতে পারেন সেই যে অবশিষ্টাংশ শ্রীকৃষ্ণের, সেটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। সেটা ভাসতে ভাসতে এসে কোথায় ওঠে? পুরীর সমুদ্র তীরে। সেটাকে খুঁজে পান সবর জাতির রাজা বিশ্ব বসু, যে হিন্দু ধর্মে নাকি ৩৩ কোটি দেবতা। আপনি যদি গোনা শুরু করেন তাহলে আপনি এটার কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। এইটা নিয়ে যখন আমি খুঁজতে শুরু করলাম, তার উত্তর আমি কোথায় খুঁজে পেলাম? বৃহদারণ্যক উপনিষদ। যে সত্যি কথা বললে টিকটিকি ডাকতে কেন? খনার জিভ কাটা হল, আর কাটলেন কে? মিহির। যে টিকটিকি খনার সেই জিভ খেয়ে নেয়। একটা কথা বললেন, সেটা হয়তো আপনি জানেন সত্যি, বা হয়তো আপনি জানেন না, কেউ সেটা বিশ্বাস করছে না। এমন সময় টিকটিকি ডেকে ওঠে, ঠিক ঠিক ঠিক। ছোটবেলায় আমরা যে সমস্ত লোকছড়াগুলো পড়ে বড় হয়েছি, যেমন ধরুন ইকির মিকির চামচি। এটা একটা অপভ্রংশ। কিসের থেকে? ইকড়ি মিকড়ি চাম চিকড়ি থেকে। ইকড়ি মানে কি? আমি সারাদিন পরিশ্রম করে যতটুকু রোজগার করতে পারছি সেইটাতে আমার সংসার চলছে না। মিকড়ি মানে কি? এই ইতিহাসে যে ভূতটা তোমার মাথায় নড়েছিল, এটা কবে নড়েছিল? বইতে যা পড়েছি তার কিছু কিছু অংশ মনে আছে, সেটা হয়তো 1%, কিন্তু যা দেখছি সেই প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন আসছে মাথায়। কলকাতাটা বাবু কালচার নামে একটা শব্দ ছিল, যেটা খুব জাঁকজমক ছিল একসময়। সেটা কি সত্যি জাঁকজমক ছিল না, তার পেছনে কোনো গল্প ছিল বড়? আপনি যদি একটা টাইম মেশিন দেওয়া হয়, আপনি ইতিহাসে গিয়ে সবাইকে কি দেখবেন? আর বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে। খাবারের ইতিহাসটা কি? বাঙালির একটা খাবারের ইতিহাস আছে, বড়সড় একটা ইতিহাস আছে। ইচিং বিচিং চাম চিকিরি, চামের কাটা মজুমদার। আচ্ছা, এই প্রবাদ বাক্য দিয়ে কেন শুরু করলাম আজকে পডকাস্টটি? তার কারণ হচ্ছে আমাদের বাংলায় অনেক প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্য নিয়ে আমরা কোনোদিন জানিই না বা জানতে চাই না অনেকেই, যে তার পেছনের ইতিহাস কী আছে, বা তার পেছনে গল্পটাকে। যেমন আমি ইচিং বিচিং বললাম, ঠিক তেমনি টিকটিকি ডাকলে আমরা কেন বলি সত্য সত্য টিকটিকি? আবার আমরা কেউ যদি একটু কাজে অলস হয়, তাকে আমরা বলি ঠুন্ড জগন্নাথ। তার কারণ কি? তার পেছনে গল্প কী? সেই নিয়েই আজকের পডকাস্টটি। বাংলা সাহিত্যের অনেক প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যর ইতিহাসগুলো আজকে আমরা জানার চেষ্টা করেছি। আর এই জানতে যিনি সাহায্য করেছেন বা যিনি বলেছেন, তিনি একজন ইতিহাস পাগল মানুষ, যার নাম আরণ্য রয়। আপনারা কিন্তু তাকে অনেকেই চেনেন। তো চলুন আজকে তার মুখ থেকে শুনে নিই আমাদের এই বাংলার প্রবাদ বাক্যর পেছনের গল্পগুলো কী। আর এই প্রবাদ বাক্যগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এছাড়াও যদি আপনাদের জানা কোনো প্রবাদ বাক্য যার ইতিহাস জানতে চাইছেন, সেই নিয়েও কমেন্ট করতে পারেন। আর সবাইকে একটি অনুরোধ, যদি আমাদের এই পডকাস্ট ভালো লেগে থাকে, যদি আমাদের গেস্টকে আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আমাদের চ্যানেল দেখেন, কিন্তু আপনারা অনেকেই আমাদের কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই সবাইকে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো গেস্টকে অ্যাপ্রোচ করার জন্য। তো চলুন শুরু করি। এখনকার সময় দাঁড়িয়ে এই ইতিহাসে যে ভূতটা তোমার মাথায় নড়েছিল, এটা কবে নড়েছিল? এইটা না, সত্যি কথা বলতে প্রথম শুরু হয় বেড়াতে গিয়ে। আচ্ছা, কেন? বেশিরভাগ মানুষের মতোই আমি স্কুলে ইতিহাস পড়েছি, টেক্সট বুকে যা কিছু লেখা ছিল। তারপরে আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ক্লাস 11-12-এ আমার ইতিহাসের থেকে দূরত্বটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমি পড়াশোনা করি সাংবাদিকতা এবং গণমাধ্যম নিয়ে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এবার সবার ক্ষেত্রেই যেটা হয় যে ওই বইয়ে পড়া ইতিহাস থেকে আমরা অনেকটা বেশি বিচ্ছিন্ন হয়ে যাই। একদম। তারপরে যখন আমি বেড়াতে শুরু করলাম, আর বলা ভালো যখন আমি একা বেড়াতে শুরু করলাম, তখন দেখলাম যে বইতে যা পড়েছি তার কিছু কিছু অংশ মনে আছে, সেটা হয়তো 1%, কিন্তু যা দেখছি সেই প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন আসছে মাথায়। সেটা একটা স্থাপত্য হতে পারে, একটা অঞ্চলের নাম হতে পারে, একটা পাহাড় হতে পারে, একটা সমুদ্রের বিচ হতে পারে। এইখান থেকে আমার প্রশ্ন শুরু হলো। তারপর শুরু হলো অবজারভেশন। দেখবেন যখন আপনার মাথায় একটা প্রশ্ন আসে, তারপর চারপাশে তাকালে আপনার মাথায় প্রশ্ন গিজগিজ করবে। একদম তাই। কোথায় আছে এর উত্তর? কি কেউ জানে? নিশ্চয়ই তো কোথাও একটা এর শাখা প্রশাখা মূল কাণ্ড কিছু তো থাকবে। এই থেকে আমার পড়াশোনা শুরু হলো। পড়াশোনা শুরু করার পরে যখন আমি সেই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলতাম, মানে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে যখন কথা বলছি, তখন খেয়াল করলাম যে এই প্রশ্নের উত্তরগুলো কিছু মানুষ হয়তো জানেন, বেশিরভাগ মানুষই জানেন, বিশেষ করে আমাদের প্রজন্মের।
তাই আমার মনে হলো যে আমি যদি না জানি আর আমার চারপাশের মানুষ যদি না জানেন, তাদেরকে গল্পের ছলে যদি ইতিহাসটা নতুন করে বলা যায় তাহলে তো ক্ষতি নেই। না, সেখান থেকেই আমার পথ চলা শুরু। ওকে, ইতিহাস মানে রিসার্চ, বড় পা। আমরা ইতিহাসের কিছু সার্চ করতে গেলে লাইব্রেরি বা প্রাচীন কোনো গ্রন্থ খোঁজার চেষ্টা করি, যদিও বর্তমান ইন্টারনেটের দৌলতে এটা অনেক ইজি হয়ে গেছে। তোমার রিসার্চটা কোথা দিয়ে শুরু হয়? অবজারভেশন থেকে। ওকে, আমার রিসার্চটা 3 রকমভাবে, আমি আপাতত যদি খুব ওভার সিম্পলিফাই করে বলি, তৈরি হয়। 1 নম্বর হচ্ছে অবজারভেশন। যেরকম আমার তৈরি করা একটা ভিডিও আছে যে সত্যি কথা বললে টিকটিকি ডাকে কেন। হ্যাঁ, কেন বলো? এটা অবজারভেশন। ওকে, এবার যখন আমি পড়াশোনা করতে শুরু করলাম তখন দেখলাম যে এর পিছনে রয়েছে একটা অত্যন্ত রোমাঞ্চকর লোককাহিনী। সেটি বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে মহারাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার একজন জ্যোতির্বিজ্ঞানী সভাসদ ছিলেন বরাহমিহির। গল্প কথায় কিন্তু এই নামটার 2টো ভাগ আছে, বরাহ আর মিহির, যেখানে বলা হয় যে বরাহ হলেন বাবা, মিহির হলেন তার ছেলে। ওকে, গল্পটা এরকম যে বরাহর যখন একজন পুত্র সন্তান হয় তখন তিনি গণনা করে জানতে পারেন যে তার পুত্রের আয়ু মাত্র 12 দিন। তিনি মনে করেন যে এত কম বয়সে যদি ভগবানের ইচ্ছা থাকে আমার পুত্রকে কেড়ে নেওয়ার, তাহলে তার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই। তিনি তখন তাকে একটা সুন্দর বাক্সে রেখে সেই বাক্সটা ভাসিয়ে দেন সমুদ্রের জলে, যে অদৃষ্টের যা লিখন হবে সেটাই আমি স্বীকার করে নেব। সেই বাক্স ভাসতে ভাসতে আসে সিংহল দ্বীপে। সিংহল দ্বীপের যিনি রাজা আর যিনি রানী, তারা সেই বাক্সটা খুঁজে পান নিজেদের প্রজাদের মাধ্যমে। সেখান থেকে সেই সন্তানের তারা লালন পালন করতে শুরু করেন মহা আদর যত্ন করে। মজার ব্যাপার হলো শুরুতে কিন্তু তার নাম মিহির ছিল না। আচ্ছা, ঠিক আছে, তার নাম যে মিহির, বলা হয় লোককথায় যে সেই সিংহল দ্বীপের রাজাই তার নাম রেখেছিলেন মিহির। ওকে, ঠিক আছে, এবার কিছুদিন পরে সেখানে আরেকজন কন্যা সন্তান হয়। সিংহল রাজার একজন কন্যা সন্তান হলেন, আচ্ছা, যার নাম রাখা হলো লীলাবতী। ওকে, এবার এই লীলাবতী যে সময় জন্মেছিলেন সেই ক্ষণ, মানে সেই মোমেন্টটা এতটাই ভালো ছিল যে লোকমুখে তার ডাকনাম হয়ে যায় খনা। খনা। ঠিক, এই মিহির আর লীলাবতী এদের দুজনের একসঙ্গে পড়াশোনা শুরু হলো। ওকে, খেলার সাথে থেকে তারা একে অপরকে হৃদয়ে দিয়ে ফেললেন। একটা সময় তাদের বিয়ে হলো। বিয়ের পরে তারা যাত্রা করলেন ভারতবর্ষে। ভারতবর্ষ বললে কম বলা হবে, একেবারে বাংলায়। আচ্ছা, যার নমুনা আপনি আজকেও দেখতে পাবেন পশ্চিমবঙ্গের, যদি আপনি চন্দ্রকেতুগড়ে যান সেখানে খনা মিহিরের ঢিপি রয়েছে। আচ্ছা, এই খনা যখন মিহির সম্পর্কে গণনা করছেন নতুন করে, তখন গণনার মাধ্যমে জানতে পারেন যে তার আসল বংশ পরিচয় কী, তার আয়ু কতদিন, সমস্ত কিছু। তারা সেখান থেকে যাত্রা করেন উজ্জয়িনীতে, গিয়ে বরাহমিহিরের বা বরাহের সঙ্গে দেখা করেন। প্রথমে স্বাভাবিকভাবেই কেউ মানতে চাইবেন না যে হঠাৎ করে কেউ একজন এসে বলছে যে সে আমার পুত্র আর আমার পুত্রবধূ, স্বীকার করা সম্ভব নয়। তো অনেক তথ্য প্রমাণ, অনেক জটিল গণনা করে তাকে সেই ভরসাটা দিলেন। এমন সময় কি হয়েছে, বিক্রমাদিত্যের খনার সঙ্গে প্রথম আলাপেই তার গুণমুগ্ধ হয়ে তিনি চাইলেন যে খনাকে তিনি তার সভাসদ করবেন। বাহ, কিন্তু আমরা জানি সেই সময় পুরুষতন্ত্রের একটা বেশ জোর ছিল। তাই বরাহ কি করলেন, খনার বদলে নিজের ছেলে মিহিরকে সভাসদ করলেন। ওকে, এবার গল্প কথাটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। হঠাৎ করে সেইখানে, মানে সেই নগরে আবহাওয়াজনিত কিছু সমস্যা দেখা দিল। কারণ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদির ওপরেই আমাদের কৃষিকাজ নির্ভর করে। একদম। আর সেই কৃষিকাজ যদি ঠিক করে না চলে তাহলে কৃষক থেকে শুরু করে রাজা কেউ নিস্তার পাবেন না। এবার কাজটা কি, যে গণনার মাধ্যমে আবহাওয়াকে বোঝা যাতে কৃষিকাজটা সুস্থভাবে করা যায়। বরাহ আর মিহির বেশ অনেক দিন চেষ্টা করেও তার কোনো সুরাহা করতে পারলেন না। কে করলেন? খনা। আচ্ছা, কিন্তু তিনি তার শ্বশুরমশাইয়ের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল ছিলেন। খনা কিন্তু গিয়ে সরাসরি সভাসদের মাঝখানে বললেন না কোনো কথা, তিনি তার স্বামী এবং শ্বশুরকেই বললেন। সেই কথাটা তারা জানালেন বিক্রমাদিত্যকে, সমস্যার সমাধান হলো। আর তখন পুরো প্রশংসাটা কে পেলেন? বরাহ। ওকে, কিন্তু বলে না যে সত্যি কথা হচ্ছে তেলের মতো, আপনি চাইলে তাকে জল দিয়ে চেপে রাখতে পারবেন না, ঠিক সেরকম
এই কথাটা চারপাশে ছড়িয়ে গেল। সাধারণ মানুষ একদিকে যেরকম চাইছে যে খনা আমাদের সভাসদ হোক, আমরা চাই যে খনার মাধ্যমে আমাদের সাম্রাজ্যের আর উন্নতি হোক, আরেকদিকে এই কথাটা চলে গেল রাজা বিক্রমাদিত্যের কানে। এমন অবস্থায় কি করা যায়? একটা চরম সংকট। যদি বরাহ পার্সপেক্টিভ থেকে আপনি দেখেন, বরাহ তখন তার পুত্র মিহিরকে এই আদেশ দিলেন যে তিনি যেন খনার জিভ কেটে নেন। মানে ভাবুন যে তাকে প্রাণে মারলেন না, কিন্তু চিরকালের মতো তার ভয়েস কার্ভ করে দিলেন। একেবারে কণ্ঠ রোধ করার সব থেকে জলজান্ত উদাহরণ তো জিভ কেটে নেওয়াই হতে পারে। আর তখন তো আমাদের লেখার এত মাধ্যম ছিল না। খনা একেবারে শান্তভাবে পুরো বিষয়টা মেনে নিলেন। তিনি তার স্বামীকে বললেন যে আমার শ্বশুরমশাই যা চাইছেন সেটার অন্যথা আপনার করার দরকার নেই। আমার নিয়তিতে যদি এটাই লেখা থাকে তাহলে আমি মেনে নেব, কিন্তু আমাকে শুধু 7টা দিন সময় দিন। এই 7 দিন আমি ভারতবর্ষের বিশেষ করে যারা কৃষক তাদের জন্য অনর্গল কিছু কথা বলব। এই যে 7 দিন ধরে তিনি যে কথাগুলো বলেছিলেন, আজকে আমরা সেটাকেই খনার বচন নামে চিনি। আচ্ছা, 7 দিন কাটলো, এবার ক্লাইম্যাক্সে আসি। 7 দিন পরে কোনো রকম প্রতিবাদ নেই, খনার জিভ কাটা হলো। কাটা হলো। আর কাটলেন কে? মিহির, বাধ্য হয়ে। কারণ তখন পিতার আদেশ, এর থেকে বড় আর কিছু হতে পারে না। ঠিক ঠিক। এবার কিংবদন্তি বলুন বা লোককথা বলুন, বলে না বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক সেইভাবেই বলা হয় যখন সেই জিভটা কাটা হলো সেই জায়গায় নাকি একটা টিকটিকি উপস্থিত ছিল। যে টিকটিকি খনার সেই জিভ খেয়ে নেয়। ফলে টিকটিকি তো কথা বলতে পারে না, কিন্তু সেই জিভটা খাওয়ার ফলে আপনি এটাকে একটা মেটাফর হিসেবে ধরুন যে তার মধ্যে খনার যে পাণ্ডিত্য, যে সততা, সত্যি কথা বলার যে একটা প্রচেষ্টা, সেটা সেই টিকটিকির মধ্যে চলে আসে। আচ্ছা, কথিত আছে যে সেই টিকটিকি বংশ বিস্তার করে, আর আজকে আমরা যত টিকটিকি দেখতে পাই তারা মূলত সেই টিকটিকির বংশধর। সেই কারণেই টিকটিক কথা না বলতে পারলেও আপনি দেখবেন, যদি আপনি 5 জনের মধ্যে বসে একটা কথা বললেন, সেটা হয়তো আপনি জানেন সত্যি বা হয়তো আপনি জানেন না, কেউ সেটা বিশ্বাস করছে না, এমন সময় কাকতালীয়ভাবে টিকটিকি ডেকে ওঠে। আর টিকটিকির ডাকটা কেমন? ঠিক ঠিক ঠিক। ঠিক সেইভাবেই যদি আপনি কোনো একটা সত্যি কথা মনে মনে ভাবেন, দেখবেন অনেক সময় আমরা ডাউটে থাকি যে আমি যেটা ভাবছি সেটা কি ঠিক। হঠাৎ করে টিকটিকি ডেকে ওঠে। এবার ওই যে কনফিডেন্স। একদম, আপনি যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস। এটার সঙ্গে আরেকটা ছোট্ট বিষয় আমি যোগ করছি। দুটোর মধ্যে আপাত দৃষ্টিতে কোনো মিল নেই, কিন্তু কোথাও যেন তারা একে অপরের সাথে মিলে যায়। কিভাবে? একদিকে খনার গল্প বললাম যেখানে টিকটিকি সত্যি কথায় সায় দিচ্ছে, আরেক দিকে ডিটেকটিভকে বাংলায় বলা হয় টিকটিকি। টিকটিকি, ঠিক। এটা কিন্তু পুরোপুরি একটা ভাষাতাত্ত্বিক ইতিহাস। কিভাবে? ডিটেকটিভকে যে কোনো যুগেই হোক না কেন প্রশাসন, পুলিশ, যারা সরকারি কর্মচারী, তারা খুব একটা ভালো চোখে দেখেন না, বিশেষ করে তিনি যদি প্রাইভেট ইনভেস্টিগেটর হন। ঠিক। এবার ব্রিটিশ পিরিয়ডে যখন ডিটেকটিভরা কোনো কাজকর্ম করতে যেতেন, তখন তাদের ক্ল্যাশ হতো পুলিশ প্রশাসনের সঙ্গে। তখন তারা সেটার একটা ব্যঙ্গ করে বলতেন যে ডিটেকটিভ এসেছে। এই যে ডিটেকটিভ আর টিকটিকি কথা দুটো একে অপরের সাথে মিশে যায়, তাই ডিটেকটিভের একটা স্ল্যাং অনুবাদ হয়ে যায় টিকটিকি। টিকটিকি। মজার ব্যাপারটা কি দেখুন, যে একদিকে সত্যি কথা বলার জন্য টিকটিকি সায় দিচ্ছে, আরেকদিকে সত্যান্বেষীকে টিকটিকি বলা হচ্ছে। এইখানেই মজা। কোথায় যে ইতিহাসের সঙ্গে, লোককথার সঙ্গে, পুরাণের সঙ্গে ভাষা মিশে যায় সেটা বোঝা যায় না। একদমই, মানে আমি পুরো আপনার কথাটা শুনে তো একটু অবাক হলাম। আমি অবাক না, অনেকটা অবাক হলাম যে একটা ছোট্ট অংশ থেকে আপনি কতটা বিশ্লেষণ করলেন বা কতটা অবাক বিষয় যে টিকটিকির ইতিহাস হয়তো আমরা অনেকেই জানে, যারা এই পডকাস্টে তারাও হয়তো অনেকে জানে না। ঠিক সেই রকম আপনি এমন কোনো রিসার্চ করতে গেছেন, রিসার্চ করছেন, কারণ তথ্যর উপর ভিত্তি করে আপনার সব কিছু ভরতে হয়। এমন কিছু ইতিহাস দেখে কি আপনার মনে হয়েছে যে এতটা রোমাঞ্চ, এতটা মানে গভীর বিষয়টার মধ্যে মানে আপনার কোনো অবাক হওয়ার ঘটনা ঘটেছে? আমি যদি অবাক হওয়ার কথা বলি, তাহলে আমার বোধহয় প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রেই অবাক হওয়ার বিষয় থাকে পড়তে পড়তে। তার কারণ প্রশ্নটার যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো চারপাশে রয়েছে,
তার কারণটা যখন জানতে পারছি খুব অবাক করা। যেরকম ধরুন একটা যদি উদাহরণ দিই, যে ছোটবেলায় আমরা যে সমস্ত লোকছড়াগুলো পড়ে বড় হয়েছি, যেমন ধরুন ইকির মিকির চামচি। আমি যখন প্রথমবার জানতে পারি যে তার পিছনে এরকম একটা সাংঘাতিক মর্মান্তিক কাহিনী লুকিয়ে রয়েছে, ভীষণ অবাক হয়েছিলাম। কিরকম? দেখুন, আমাদের কি মনে হতে পারে যে ছোটবেলায় এটা সবাই খেলেছে, মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আমার মেয়ের সাথে আমি এখনো খেলি। ঠিক, খেলাটা খুবই সহজ, যে আপনাকে দুটো হাত পাততে হবে, তারপর আঙুল গুনে গুনে আপনাকে ইকির মিকির করতে হবে। এবার এর স্তরে স্তরে আপনি যদি পুরো জিনিসটাকে ভাগ করেন, তাহলে প্রথম কথাই হচ্ছে যে ইকির মিকির চামচিকির, এই জিনিসটা শুনলে মনে হবে জিবারিশ। আসলে এটা একটা অপভ্রংশ। কিসের থেকে? ইকড়ি মিকড়ি চাম চিকড়ি থেকে। মধ্যযুগীয় কথ্য ভাষা বলে আপনি চট করে হয়তো কোনো অভিধানে এই শব্দগুলো খুঁজে পাবেন না, অনেক ঘাটাঘাটি করলে হয়তো আপনি সন্ধান পেতে পারেন কিছু সাহিত্যে। ইকড়ি মানে কি? যে আমি সারাদিন পরিশ্রম করে যতটুকু রোজগার করতে পারছি সেইটাতে আমার সংসার চলছে না। মিকড়ি মানে কি? এই যে সংসার চলছে না, তাই আমাকে উপার্জন বাড়াতে হবে পেট চালাতে গেলে, তখন সেই উপার্জনের চেষ্টা করাটা হচ্ছে মিকড়ি। চাম হলো সেই স্থান বা সেই কাজ যেটার মাধ্যমে আমি আরেকটু বেশি উপার্জন করতে পারছি। ওকে। আর চিকড়ি মানে হচ্ছে যে সেই উপার্জনটা করে কোনো মতে আমি আমার পেট চালানোর চেষ্টা করছি। হলো? তাহলে ইকড়ি মিকড়ি চামচিকড়ি হলো ইকির মিকির চামচিকির। মানে আমার যখন রোজগার করে সংসার চলছে না, আমি তখন অনেক চেষ্টা চরিত্র করে আরেকটা জায়গা থেকে রোজগার করে সংসারটা কোনো মতে চালানোর চেষ্টা করছি। ওকে। এর ঠিক পরের বাক্যটা কি? ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার। চাম মানে আগেই বলেছি, চামের কাটা মজুমদার, মানে সেই যে আমি যে রোজগার করব তার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে মজুমদার। জমিদার, তাই কি? মজুমদার হচ্ছে সেই পদবীর মজুমদার যা আমরা এখন চিনি। মজুমদার আসলে কি? ট্যাক্স কালেক্টর। ও, তার মানে এই নয় যে এখন যারা মজুমদার তারা খারাপ, একেবারেই সেটা নয়। কিন্তু ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি দেখেন, তারা ট্যাক্স কালেক্টর, আর ট্যাক্স কালেক্টরের ব্যাপারে এরকম ভুরি ভুরি ইতিহাস রয়েছে যে তারা ট্যাক্স কীভাবে কালেক্ট করতেন। একেবারে স্থান কাল পাত্র নির্বিচারে নির্বিশেষে তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমি কর আদায় করি। তাই চামের কাটা মজুমদার। ধে এলো দামোদর। দামোদর হচ্ছেন মহাজন বা পাইকারি ব্যবসাদার। ওকে। যেমন ধরুন অল্পেতে খুশি হয় দামোদর শেঠ, কি আমরা জানি। ঠিক, তো দামোদর যে শেঠ, তারা অল্পেতে কখনো খুশি হতেন না। তাদের উদ্দেশ্যই থাকতো যে আমি কতটা চড়া সুদে টাকা দিতে পারি বা কোনো একটা জিনিস দিতে পারি, আর তাকে একেবারে সর্বশান্ত করে লুটে নিতে পারি। হলো? তাহলে চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর। দামোদর ধেয়ে আসছে। দামোদরের হাঁড়িকুড়ি, ঠিক আছে, মানে দামোদর যখন দেখছে যে আমি এর থেকে টাকা পয়সা ফেরত নিতে পারছি না, কারণ সেটাই স্বাভাবিক সেই সময়কার পরিপ্রেক্ষিতে, তখন হাঁড়িকুড়িটা মিন করছে যে আমি একেবারে তার কাছে যতটুকু সংস্থান আছে, জিনিসপত্র যা কিছু আমি ছিনিয়ে নিয়ে চলে যাব। দুয়ারে বসে চাল কারি। অর্থের পরে হচ্ছে যা কিছু আমার সাংসারিক সম্বল, তারপরে হচ্ছে সামান্য অন্ন। দুয়ারে বসে চাল কারি মানে একেবারে দুয়ার থেকে যতটুকু অন্ন সংস্থান হয়েছে সেটাও আমি কেড়ে নিয়ে চলে যাব। তাই চাল করতে হলো বেলা বা চাল কাটতে হলো বেলা, মানে যতটুকু বাকি রইল শেষ পর্যন্ত ঝগড়াঝাঁটি করে অনুনয় বিনয় করে সেইটাকেই ঝাড়াই বাছাই করে খাওয়ার যোগ্য করে তুলতেই বেলা গড়িয়ে গেছে। তাই ভাত খেতে সেই দুপুরবেলা। এখন প্রশ্ন হতে পারে যে ভাত তো আমরাও দুপুরে খাই, তাহলে এটার মধ্যে ট্র্যাজেডিটা কোথায়? ট্র্যাজেডি হচ্ছে যে সেই সময় যে ধরনের মানুষের কথা বলছি বুঝতেই পারছেন, যে তারা কোনো রকমে একদিন বা দুদিনে এক পেট আধ পেট খেয়ে বেঁচে থাকতেন। তাই তাদের কাছে ভাত খেতে সেই দুপুরবেলা মানে মাথায় রাখতে হবে যে সকাল থেকে তাদের কিছু খাওয়া হয়নি। কিন্তু খেতে বসতে পারছেন না তারা, কারণ ভাতে পড়লো মাছি। মাছি এখানে হলো চোর। কেন চোর? দেখবেন আমরা অনেক শব্দকে ঘুরিয়ে বলি। যেমন ধরুন প্রকৃতির ডাক এসেছে, যেমন ধরুন চোরকে যে রাত্রিবেলায় শীত কাটে তাকে আমরা বলি নিশি কুটুম, ঠিক আছে? ঠিক সেরকমভাবেই চোরের একটা সমার্থক শব্দ হলো মাছি। আচ্ছা, সমার্থক শব্দ বলা উচিত নয়, এটা একটা
কলোকিয়াল একটা কথ্য শব্দ হলো মাঝি। এবার চোর তো চুরি করে নিয়ে চলে যাচ্ছি, আমার যতটুকু রয়েছে, তাই কি করা হচ্ছে, কোদাল দিয়ে চাঁচি। শুনলে মনে হবে যে কোদাল হচ্ছে যেটা দিয়ে মাটি কাটা হয়, আসলে তা নয়। গ্রামের মানুষের কাছে কোদাল হলো কোতোয়াল শব্দের অপভ্রংশ। কোতোয়ালকে যদি মডার্ন পার্সপেক্টিভে বলি তাহলে পুলিশ। ওকে। আর চাঁচি মানে চেঁচে পুচে, যেরকম আমরা ধরুন একটা হাঁড়ি থেকে ভাত খাই, সেরকম একজন পুলিশ যখন খানা তল্লাশি করেন তিনি তো চেঁচে দেখছেন পুরো অঞ্চলটাকে যে চোর কোথায়। ঠিক। কিন্তু সমস্যাটা কোথায়, কোতোয়াল তো প্রশাসনের মানুষ, তাই কোতাল হলো ভোতা। এখনও এই জিনিসটা আপনি দেখতে পাবেন যে যার কাছে আপনি বিচারের জন্য যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে তারাই ভোতা হয়ে থাকেন। সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই। আর তখনকার দিনে তো এটা আরোই বেশি ছিল, জমিদারের শাসন, ব্রিটিশ শাসন, বিভিন্ন রকম। একেবারে শেষ বাক্যটা কি, এটার অনেক ভার্সন আছে, যেমন কিছু ক্ষেত্রে খা শিয়ালের মাথা, খ্যাক শিয়ালের মাথা, যেটাই হোক না কেন মানেটা দাঁড়াচ্ছে যে এই যে খ্যাক শিয়ালের মাথা মানে মাথা, এখানে বুঝতে হবে যে আলটিমেট যিনি, যে কারোর কাছে যখন আমি বিচার পেলাম না তখন কোথায় যাচ্ছি আমি, গ্রামের বা সেই রাজ্যের যিনি সুপ্রিম তার কাছে। তিনি কে, সাধারণত জমিদার। আর সেই জমিদার কতটা ধূর্ত যে তিনি যদি না জানতেন তাহলে এই যে পুরো ঘটনাটা আমি বললাম এটা ঘটতো না, হতো না। এবার ভাবুন যে সেই সময়কার সাধারণ খেটে খাওয়া মানুষের ট্র্যাজিক লাইফ তো রয়েছেই পুরো কবিতাটার মধ্যে, তাদের ক্রিয়েটিভিটিটা কোন পর্যায়ে যেতে পারে যে তারা এটা দিয়ে আপাত দৃষ্টিতে এমন একটা ছড়া লোকমুখে তৈরি করলেন, আর সেইটা এতটাই জনপ্রিয় হলো যে সেই গল্পটা আমরা আজও মনে রেখেছি একটা ছড়ার মাধ্যমে। কতগুলো স্তর আছে খেয়াল করুন, যে আমি যদি ছোটোবেলায় ছড়াটা নিয়ে চর্চা করি, সেই ছড়াটা নিয়ে খেলি, তাহলেও সেটা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে গেল, ক্যারি করবে। তারপরে যদি কারোর জিজ্ঞাসা থাকে সে তার মানেটাও জানতে পারবে। তো এই জিনিসগুলো তো সব কিছু বইতে লেখা থাকে না, এগুলোর জন্য আমাদেরকে নির্ভর করতেই হবে কথ্য ইতিহাসের ওপরে। এবার যেহেতু কথা বলা হয়েছে ঠিক যেভাবে শব্দের অপভ্রংশের কথা বললাম, তাই এই একই ছড়ার বিভিন্ন রকম ভেরিয়েশন, ভার্সন, এক্সপ্লেনেশন পাওয়া যায়। কিন্তু মূলত এই যে গল্পটা বললাম সেটা করে আমার ভেতরটা খুব নাড়া দিয়েছিল। না, সত্যি নাড়া দেওয়ারই মতো। আপনি যখন ইতিহাস সন্ধান করছেন, ইতিহাসে একটা বড় জিনিস চাই, সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ ছাড়া কোনো ইতিহাসে কোনো বাক্যকেই সঠিক বলে ধরা হয় না। এই যখন কোনো কিছু সন্ধান করেন তার প্রমাণগুলো আপনি কিভাবে লিঙ্ক করার চেষ্টা করেন, বা আমি যদি এই যে কথাটি বললেন তাকে যদি আমি কন্টিনিউ করি, এই প্রমাণগুলো আপনি কীভাবে ম্যানেজ করেন? মানে সব কিছু তো আর লেখা পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় কিছু ছাপ বা কিছু কিছু জায়গায় কিছু ছোটোখাটো জায়গার লেখা পাওয়া যায়, সেখান থেকে ম্যানেজ করতে হয়। এগুলো আপনি কীভাবে খোঁজেন বা কীভাবে ব্যবহার করেন এগুলো? প্রমাণের ব্যাপারে আমি প্রথমে একটা জিনিস বলি, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। প্রমাণ কাকে বলে? শুধুমাত্র আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলতে পারছি, অনুভব করতে পারছি, শুধু কি সেইটাই প্রমাণ? ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি দেখলেন দূরে কোথাও একটা ধোঁয়া উঠছে। এই এক্সাম্পলটা আমার নিজের নয়, আমি উপনিষদের একটা উদাহরণ দিচ্ছি। কোথাও একটা ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা দেখে আপনি তো শুধু ধোঁয়াটা দেখতে পেলেন। এখন আপনি কি এইটার জন্য অপেক্ষা করবেন যে সেখানে আগুন লেগেছিল কিনা? সেটা আমি বিশ্বাস করি না, কারণ সেখানে তো আমি আগুন দেখতে পাচ্ছি না। তখন আপনাকে এইটা বুঝতে হবে যে হয়তো তার কাছাকাছি কোথাও একটা আগুন লেগেছে, বা সেখানে আগুন লেগেছিল যার পরিপ্রেক্ষিতে ধোঁয়াটা আমি দেখতে পাচ্ছি। এটাকে উপনিষদের ভাষায় বলা হয় অনুমান প্রমাণ। এরকম বিভিন্ন ধরনের প্রমাণ আছে। এবার যেহেতু আমার এই পুরো পড়াশোনার যে আগ্রহটা, সেটা তো খুব ভালোবেসে আমি তৈরি করেছি, তাই আমার প্রথম পয়েন্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কেন এরকম হয় যে ছাত্রছাত্রীরা ইতিহাস ভয় পায় বা ইতিহাস ভালোবাসে না। আমি আবারও বলছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? কারণ আমরা ইতিহাসে যেটাকে লেখ্য প্রমাণ হিসেবে ধরে এগোই, সেটা হচ্ছে আ ক্লাস্টার অফ ড্রাই ফ্যাক্টস। আমরা যেটা বইতে পড়েছি, স্কুলের কথাই আমি বলছি, বিভিন্ন সাম্রাজ্যের কথা, উত্থানের কথা, পতনের কথা, তার বিভিন্ন যুদ্ধের কথা, কিন্তু সেইটুকুই তো শুধুমাত্র ইতিহাস হতে পারে না।
যে ইতিহাসগুলো লেখা হয়নি তাহলে কি সেগুলো মিথ্যে? যে ইতিহাসগুলো সম্পর্কে কেউ চর্চা করেননি সেগুলো কি মিথ্যে? ইতিহাস মূলত হয় রাজার গল্প, যারা ক্ষমতায় আছেন, কিন্তু সাধারণ মানুষের যে কথা সেগুলো কোথায় লেখা থাকবে? তাই আমি যদি শুধুমাত্র লিখিত প্রমাণের জন্য অপেক্ষা করি তাহলে তো আমি গল্পের মধ্যে ইতিহাস বা ইতিহাসের মধ্যে গল্প এই দুটো জিনিসকে আলাদা করে দিচ্ছি। আমার প্রয়োজন হচ্ছে যে আমি কোন কোন পার্সপেক্টিভ পাচ্ছি বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আমার একটা বেস থাকেই যে কোন বইতে কী লেখা রয়েছে তার একটা রেফারেন্স পড়লাম, কিন্তু তার সঙ্গে মানুষ কি বলছেন বা বিভিন্ন সময় ধরুন কোনো একটা গ্রামে আমি যখন ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে সেখানকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কি বলছেন, তার ছোটোবেলার কোনো একটা গল্প, সেগুলো তো পুরোটা মিথ্যে হয়ে যেতে পারে না। তাই সত্যি আর মিথ্যের মাঝখানে একটা সূক্ষ্ম রেখা থাকে, যেই দুটো পার্সপেক্টিভই আমার খুব ভালো লাগে। আমি কোনোটাকেই ফেলে দিতে পছন্দ করি না। মানে ওভারঅল মানে আমি আমার যে মানে লক্ষ্য যে প্রশ্ন তাকে মেলাতে গিয়ে আমি যেখানে যেখানে যা যা সংজ্ঞা পাচ্ছি তাকে কালেক্ট করছি ওভারঅল। আমি এখানে একটা ছোট্ট কথা বলি যে আমি খুব কম ক্ষেত্রেই এরকম হয় যেখানে নিজস্ব কোনো একটা মতামত দিই। ওকে, আমি দেখলাম যে বইতে কোনো একটা বিষয় নিয়ে অমুক জিনিসটা লেখা রয়েছে, কিন্তু মানুষের মধ্যে সেইটা নিয়ে সম্পূর্ণ একটা অন্য কাহিনী রয়েছে। আমি দুটোই বলার চেষ্টা করি, যাতে মানুষের কাছে সেইটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় যে তারা কোনটাকে বিশ্বাস করবেন, কোন জিনিসটাকে নিয়ে তারা এগিয়ে যাবেন। সেটাই করা উচিত বলে আমার অন্তত মনে হয়, কারণ আমরা তো নাহলে যে কোনো একটা ন্যারেটিভ সেট করে দেবো। ঠিক তাই। কারণ অবজেক্টিভ হিস্ট্রি বা অবজেক্টিভ স্টোরি টেলিং বলে কিছু হয় না। ইতিহাসটা কে কোন সময়ে কার কথায় কিভাবে লিখছেন সেটা আমাদেরকে দেখতেই হবে। রানুদা, তুমি এত সুন্দর ইতিহাস বলছো যেখানে আমারও বেশ ভালো লাগছে, মানে আমি ঢুকেই যাচ্ছি ভেতরে, কিন্তু তুমি ইতিহাস তো ভিডিওর মাধ্যমেও মানুষকে রিপ্রেজেন্ট করছো এবং জানাচ্ছ তোমার সোশ্যাল মিডিয়ার দ্বারা, কিন্তু তুমি একটা বই লিখেছো, যাহা বলিব কথ্য বলিব। এই বই লেখা কারণ কি? কারণ এখনকার সময় বই কম পড়ে মানুষ, আমি যতদূর জানি, মানে ইভেন আমিও খুব কম বই পড়ি। এই বই লেখার পোকাটা কী করে মাথায় নড়ে? এইটার পুরো ক্রেডিটটাই আমি দেব আমার দর্শকদের। আচ্ছা, তার কারণ হলো যে আমি শুরু থেকে একটা জিনিস চেষ্টা করেছি, যেটা আপনি হয়তো আমার সঙ্গে কথা বলেও বুঝেছেন, যে আমার বক্তব্যের, আমার গল্পের সোর্স যাই হোক না কেন, সেটাকে যতটা সম্ভব সহজ ভাষায় গুছিয়ে কারণসহ উপস্থাপন করতে চেষ্টা করি আমি। এইটা যখন আমি করতে শুরু করলাম, এবার একটা পয়েন্ট তো আসে যখন ভিডিও একটু বেশি সংখ্যক মানুষ দেখেন, একটু বেশি মানুষ শেয়ার করেন, একটু বেশি মানুষ হয়তো আমাকে দেখে চিনতে পারছেন, বা তাদের মনে হচ্ছে যে এর কাছে আরেকটু প্রশ্ন করা যায়, তারা মেসেজ করছেন, কমেন্ট করছেন, তখন প্রায়ই আমি খেয়াল করতে শুরু করলাম যে তারা আমাকে বলছেন যে আপনি এই সব কিছু নিয়ে একটা বই লিখছেন না কেন? তখনও পর্যন্ত কিন্তু আমার মাথায় বই লেখার কোনো ভাবনাই আসেনি। মানে আমি জানিই না যে আমি এই যে গল্প বলছি এরপরে আমি কি করব। আমি তাদেরকেই জিজ্ঞেস করলাম যে আপনারা কেন চাইছেন যে আমি একটা বই আকারে এই বিষয়গুলো রাখি। তাদের খুব ইন্টারেস্টিং একটা মতামত হলো যে আমরা যখন ভিডিওটা দেখছি তখন দেখতে খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু এত তথ্য, এত রকমের গল্প, এত রকমের ভার্সন রয়েছে, সেইগুলো আমরা মনে রাখতে পারছি না। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা সমস্যাই বলবো, বিশেষ করে যেগুলো যেমন ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যে আর্কাইভাল ভ্যালিউ খুব কম। মানে আপনি একটা ভিডিও দেখলেন, আপনার খুব ভালো লাগলো, হয়তো আপনি সেভ করলেন, কিন্তু কটা মানুষ সেভ করেন না, তারপরে আপনি আর সেটা খুঁজে পাবেন না, আর সেটা কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে যখন একটু বেশি সংখ্যক মানুষ আমাকে বলা উচিত আবদার করতে শুরু করলেন, তখন আমি সাংঘাতিক একটা সাহস নিয়ে আর একই সঙ্গে অনেকটা ভয় নিয়েই ভাবলাম যে ঠিক আছে, শুরু করা যাক। করে তারপরে আমার বই লেখার যাত্রাটা শুরু হলো। আর তারপর পত্রভারতীর সঙ্গে আমার সেই যোগাযোগটা হলো। হওয়ার পর ওনারাও আমাকে ভীষণভাবে উৎসাহ দিলেন। তারপর বই লিখলাম, লিখে সেইটা প্রকাশিত হলো 1 বৈশাখে এই বছর 1433-এ। ওকে, রেসপন্স কেমন পেয়েছে? খুবই ভালো। আমি একেবারেই বিনয়ী না হয়ে বলছি, খুবই ভালো। খুবই ভালো, কিন্তু দুটো ক্ষেত্রে। শুধুমাত্র যে প্রশংসা পেয়েছি সেই কারণে ভালো বলছি তা নয়। আমি সবসময় চেয়েছি যে আমি যে কাজ করছি, আমি যদি গল্প বলি, আমি তো একজন গল্প বলিয়ে আমি ইতিহাসের
শিক্ষক হিসেবে নিজেকে একেবারেই দেখি না। আমি এমন একজনভাবে গল্প বলতে চাই যিনি হয়তো কারোর ভাইয়ের মতো, কারোর দাদার মতো, কারোর বন্ধুর মতো, যে ইতিহাস লোককথা যেটা জানি যেটা জানি না সেটাকে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর গল্প বলেন, আর সেইটা মানুষের শুনতে ভালো লাগে। একদিকে যেরকম প্রশংসা পেয়েছি, আরেক দিকে পেয়েছি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। যেরকম ধরুন যে আমাকে হয়তো কেউ একজন মেসেজ করলেন, আমার এটা বলতে খুব ভালো লাগছে যে মানুষ সেই জায়গাটায় আমাকে রেখেছেন যে তাদের মনে হয় যে নির্দ্বিধায় এই মানুষটাকে মেসেজ করে বলা যাবে, কমেন্ট করে বলা যাবে, বা দেখা হলে বলা যাবে যে অমুক গল্পটা খুব ভালো লাগলো পড়তে, কিন্তু তমুক গল্পটা না মনে হলো আরেকটু ভালো করে লিখলে ভালো হতো, বা ওই জায়গায় ইতিহাসটা না আমি একটু অন্য জানি, এটা একটু খুঁজে দেখবেন তো যে আপনি যেটা বলছেন তার বাইরেও কিছু আছে কিনা। তো এনারাও তো আমার শিক্ষক, একদমই আমি তো মানুষের থেকে শিখছি, একদম। সেটা ছাড়া কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই। যেরকম একজন শ্রোতা ছাড়া গল্প বলিয়ার কোনো অস্তিত্ব নেই আমার, মানে একজন গল্প বলিয়ে পুরোটাই তার শ্রোতার গুণে সমৃদ্ধ, ঠিক সেইভাবে একজন লেখক হিসেবে যদি আমি নিজের কথা বলি তাহলে পাঠক ছাড়াও আমার কোনো অস্তিত্ব নেই। তাই তারা বলছেন, তারা এই যে সমালোচনাগুলো করছেন সেটা আমি মাথায় রেখে হয়তো সেই বিষয় নিয়ে আবার নতুন করে আমি গল্প বলবো, আপনি নিজে তৈরি হবেন, নিজে তৈরি হব। আপনি বললেন যে যখন আপনি বেরোন আপনাকে দেখে অনেকে চিনতে পারে, এরকম কিছু মুভমেন্ট যেখানে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে যে ঠিক আছে কিছু মানুষ শিখেছে, কিছু ফ্যান মুভমেন্ট বা কিছু বন্ধু মুভমেন্ট যাই বলা যায়? ফ্যান মোমেন্ট আমি বলবো না, তার কারণ আমি নিজেকে একেবারেই সেলিব্রিটি মনে করি না, আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটারও মনে করি না। ম্যাক্সিমাম আমি বলতে পারি যে আমি এমন একজন মানুষ যে একটু পড়াশোনা করতে ভালোবাসি, আর সেইটার মধ্যে যদি গল্প বলার মতো কোনো রসদ থাকে সেটাকে গল্পের ছলে বলতে ভালোবাসি। ওকে। এইবার মানুষ যখন ধরুন রাস্তায় আমি কোথাও একটা যাচ্ছি, কোথাও একটা দাঁড়িয়ে হয়তো খাচ্ছি, পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি, হঠাৎ করে কেউ যখন এসে আমাকে চিনতে পারেন, হয়তো কেউ আমাকে দেখে চিনতে পারলেন, কেউ আমার নামটা জানেন, কানেক্ট করতে পারছেন না, কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি ইতিহাস নিয়ে ভিডিও বানান না, তখন আমি বললাম আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা একটা বিরাট বড় পাওনা। মানে একদম সাধারণ একটা মানুষ আমি, আমাকে দেখে মানুষ যে চিনছেন, আর সব থেকে কী ভালো লাগে জানেন, যখন তারা স্পেসিফিক্যালি বলেন যে আপনার বানানো অমুক ভিডিওটা দেখলাম আর সেটা আমি আমার মেয়েকে দেখিয়েছি, এই ধরনের মেসেজ যখন আসে ভীষণ ভালো লাগে। মানে আমাকে একজন মেসেজ করেছিলেন যে আমি যখনই আপনার ভিডিও দেখি, আমার মেয়ে 7 বছর বয়স, আপনার গলার আওয়াজটা শুনলেই সে দৌড়ে আসে, ওয়াও খুব ভালো লাগে। আবার আমি গতকাল যখন সাধারণ বেরিয়েছি, ঘর থেকে বেরিয়েছি একটু, থ্যাংক ইউ, আমি বেরিয়ে দোকানে যাচ্ছি, তো তখন দেখলাম যে আমার পরিচিত একজন দাদা স্থানীয়, তিনি তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। ছেলে একেবারেই ছোট, মানে হয়তো 5-6 বছর বয়স হবে। তো আমি তাকে হাই করলাম। তারা যখন চলে যাচ্ছেন, সেই বাচ্চা ছেলেটি পিছন ঘুরে আমাকে বলছে, কাকু তোমার গল্প খুব ভালো লাগছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না কাউকে। মানে এক একটা সময় হয় না যখন মনে হয় যে বাহ আমি তো বেশ ভিডিও বানাচ্ছি, বেশ লোকজন চিনতে পারছে, তাহলে কি আমার মধ্যে একটা সাটল একটা ঔদ্ধত্য, একটা অহংকারের যেই ছোঁয়াটা আসে, তখনই আমি নিজেকে ওই জায়গাটা থেকে সামলে নিতে পারি যে না, এটার মানে হচ্ছে আমার দায়িত্বটা আরও ভালো। তার কারণ আমি যখন ভিডিও বানাতে শুরু করেছিলাম আমার একটা ধারণা ছিল যে একটা সার্টেন এজের মানুষ হয়তো আমার ভিডিও দেখেন। সেই ধারণাটা পুরোপুরি ভেঙে গেল যখন আমি আমার বইটা লিখলাম। যখন ধরুন যে কয়েকজন আসছেন আমার সাথে দেখা করতে বা ছবি তুলতে, বা বলছেন যে দাদা একটা সই করে দিন আমাকে, তারা না মূলত জেনজি। আচ্ছা, আমার ধারণাই ছিল না যে বই পড়ে, জেনজিরা বই পড়ে। আমার ধারণাই ছিল না জেনজিরা আমি যে ধরনের ভিডিও বানাই সেই রকম ভিডিও তারা দেখে, তারা পছন্দ করে, সেটা মনে রাখে, তারপর সেই বইটা কেনে। আমার কোনো ধারণা ছিল না। এবার যেই কথাটা আপনাকে বললাম যে একটা 5-7 বছরের বাচ্চা ছেলে যখন আমাকে বলছে, তখন আমার ক্যানভাসটা আরও যেন বড় হয়ে গেল, দায়িত্বটা যেন আরও এক্সপ্যান্ড করে গেল। মনে হলো আমাকে গল্পটা এমনভাবে বলতে হবে, কারণ তারা তো একদম নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, যে তার কাছে যেন সেই গল্পটা পৌঁছায়, তারা যেন ইতিহাসকে ভয় না পায়, তাদের জন্য একটা রেফারেন্স থাকে। এইগুলো খুব বড় পাওনা। ইতিহাস ভয় না পায় বললে, ইতিহাস ভয় আমরা সবাই পাই কম বেশি,
সব থেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ইতিহাসের অত বড় গল্প, মানে বিষয়টাকে গল্পের আকারে বলাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। এইটা কিভাবে নিজেকে তৈরি করেন, ওই পুরো ব্যাপারটাকে সিনারিওকে সাজিয়ে সঙ্গে পড়ে গল্প আকারে বলাটা কতটা চ্যালেঞ্জিং, যেটা একটা জেনজি, একটা বাচ্চা মেয়ে, ইভেন একটা বড় মানুষ সবাই দেখতে ইন্টারেস্টেড হয়। চ্যালেঞ্জিং আমি বলবো না, যেটা আমি শিখেছি সেটা বলতে পারি নিজে ভিডিও বানিয়ে। সেটা হলো যে দেখুন, যখন আমরা ইতিহাসকে ভয় পাচ্ছি তার কোডটা কি, ইতিহাসকে কেন ভয় পাই? নাম, তারিখ, ঘটনা। ঠিক। এই তিনটে জিনিস মনে রাখতে গিয়ে আমাদের পুরো স্কুল জীবনটা কেটে যায়। কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে সেটা আরও ম্যাচিওর হয়, একই সঙ্গে আরও কঠিনও হয়। ঠিক আছে, এবার যদি একজন সাধারণ মানুষের কথা আমি বলি, তারা কি আদৌ এই তিনটে যে বিষয় বললাম তারা সারা জীবন মনে রাখতে পারেন? পারেন না। কি মনে রাখতে পারেন? গল্পটা, ঘটনা। ঠিক। তাই আমি এইভাবে আমার একটা স্ক্রিপ্ট ঠিক বলবো না, কিন্তু এইভাবে আমার গল্পটাকে সাজানোর চেষ্টা করি, যেখানে গল্পের এক একটা মাইলস্টোন বা এক একটা যোগসূত্র হবে সেই স্থান কাল পাত্র। শুধু সেই স্থান কাল পাত্র দিলে তো সেটা ড্রাই তথ্য হয়ে যাবে, যেটা কারো শুনতে ভালো লাগবে না। ঠিক যেরকমভাবে দেখবেন যে আমরা ইতিহাসে মানে ইতিহাস বই পড়ে আমাদের চারিত্রিক উন্নয়ন কিন্তু ততটা হয় না যতটা ছোটোবেলায় হিতোপদেশের গল্প পড়ে হয়, পঞ্চতন্ত্র পড়ে হয়, ঠাকুমার ঝুলি থেকে হয়। কেন? কারণ সেখানে তো আমরা এইটা প্রশ্ন করছি না যে এটা তো হতেই পারে না, ওটা কোথায় হয়েছিল, অমুক রাজা কোথায় থাকতেন। এক যে ছিল রাজা, ছোটবেলায় শুনেছি, আমরা কি প্রশ্ন করেছি তখন আমাদের শিশু মনে যে রাজার নাম কি, কোন সালে ছিলেন সেই রাজা, রাজা থাকতেন কোথায়, রাজার পারিষদবর্গ কে ছিলেন? কিচ্ছু করিনি। কিন্তু সেই এক যে ছিল রাজার যে শেষ বাক্যটা, যেটা আমরা গল্পের সারমর্ম, মোরাল অফ দ্য স্টোরি করতাম, সেই যে ছোটবেলায় শেখা, দেখবেন সেটাই একটা মানুষের পুরো চরিত্রটাকে সারা জীবনের জন্য তৈরি করে দেয়। তাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে গল্পটাকে বলা, যেখান থেকে মানুষ কিছু একটু অন্তত নতুন ভ্যালু পান। তার মধ্যে তো রয়েইছে স্থান কাল পাত্র। সোশ্যাল মিডিয়াতে তোমার অনেক কন্টেন্ট আছে, তার মধ্যে শেষের দিকে বেশ একটা কন্টেন্ট বেশ ভাইরাল, সেটা হচ্ছে ঠুটো জগন্নাথ। এবং এই ভিডিওটা বানানোর পিছনে একটা ছোটো গল্প আছে, তোমার ডিলিট করার প্ল্যান ছিল বা আদার্স কিছু একটা প্ল্যান ছিল। এই প্রথমত সেটাও জানবো, সঙ্গে ঠুটো জগন্নাথ ইতিহাস আমরা জানবো, কারণ তোমার চ্যানেলে কি যারা দেখেছে তারা তো জানি ঠুটো জগন্নাথ ইতিহাস কি, কিন্তু আমাদের চ্যানেলে যারা প্রথম তোমাকে দেখছে তারাও জানতে চাইবে যে ঠুটো জগন্নাথ ইতিহাসটা। প্রথমত হচ্ছে যে যখনই আমি কোনো একটা ভিডিও বানাই, যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন তো আমি সেই প্রসেসে রয়েছি। একদম। যখন সেই ভিডিওটা পুরোটা হয়ে গেল, এডিট করে একেবারে জাস্ট আপলোড করব, তখন আমি একজন ভিউয়ার হিসেবে দেখি। ওকে। খুব অদ্ভুত ব্যাপার, আমি যখন আপলোড করার আগে একটা ভিডিও দেখছি, তখন আমার চোখে এমন অনেক জিনিস পড়ে না যেটা আপলোড করার পরে পড়ে। ঠিক আছে, হয়তো ফ্রেমটা সোজা নেই, হয়তো আমি ঠিক করে বসিনি, হয়তো লাইটটা এমনভাবে পড়েছে যে আমার এই পাঞ্জাবিতে এরকম একটা দাগ চলে এসেছে। তো এইগুলো নিয়ে না একটা সমস্যা আমার সব সময় সব কটা ভিডিওর ক্ষেত্রে হয়। তুমি একটু গোছানো মানুষ, এটা চেষ্টা আগেও করি। বলেছি, মানে তুমি সত্যি গোছানো। চেষ্টা করি। এবার যদি তুমি আমার ভিডিও দেখো তাহলে খেয়াল করবে যে আমি কোনো রকম স্ট্যাটিক ইমেজ, ভিডিও, সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো জিনিসের কোনো সাহায্য নিই না। একান্তই যদি কোথাও দরকার হয় তাহলেই আমি সেটা ইউজ করি, কিন্তু এআই ইমেজ যেরকম একেবারেই করি না, মানে করতে পারিও না, করতে চাইও না। আমার মনে হয় কি যে আমি গল্প বলবো, যার ভালো লাগবে সেটা যদি 5টা মানুষ হন, সেই গল্পের মেরিটে যেন গল্পটা শোনেন। ওকে। আর আরেকটা কারণ যে যদি আমি একটা এআই ইমেজ দিই বা কারোর একটা পেন্টিং দিই বা কারোর একটা ফটোগ্রাফ দিই, আমার সবসময় মনে হয় যে আমি যদি তাকে ভিজুয়ালটা ধরিয়ে দিই তাহলে যিনি ভিউয়ার তিনি তো আর ইমেজিন করবেন না। না। ঠিক যেই জিনিসটা একটা পার্থক্য হয় দেখবেন বই পড়া আর সিনেমা দেখার মাঝখানে। যে কারণে যে কোনো গল্প আপনি যদি আগে বইটা পড়ে নেন, সিনেমাটা 99% চান্স হচ্ছে আপনার ভালো লাগবে না। আপনি বলবেন যে সিনেমাটা খুবই ভালো কিন্তু বইটার মতো নয়। কেন বলুন তো? কারণ বইতে আমাদের কল্পনাটা আমাদের, সিনেমাতে আমাদের কোনো কল্পনা নেই, আমরা শুধু কনজিউম করছি। ঠিক।
তো এই বিষয়টা চলতে থাকে সব সময়। যেমন এই ঠুটো জগন্নাথের কথাটাই তুমি বললে, তো সেই ভিডিওটার ক্ষেত্রেও এরকম হয়েছে যে আমি পুরো ভিডিওটাকে গুছিয়ে সুন্দর করে বলেছি, আমার বেশ ভালো লেগেছে। এবার দেখছি যখন আপলোড করে দিয়েছি রাত্রিবেলায়, তখন যে আমার চুলটা ঠিক আমার পছন্দ মতো নেই, চুলটা বেরিয়ে রয়েছে। শুনলে খুব হাসি পাবে, কিন্তু যে কাজটা করে সেই শুধু বোঝে যে একদম, কিরকম একদম। একটা খুঁতখুঁতেমি থাকে। তো এবার আমি ভেবেছি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো নিজেই কাজটা করছি, আগামীকাল আমি বাড়িতে ফিরে আরেকবার শ্যুট করব, করে আরেকবার আপলোড করব, তখন এই পুরোনোটা ডিলিট করে দেবো। তারপর ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, মানুষের যদি আমার এই লুকটা ভালো লাগে, হ্যাঁ এই রূপটা ভালো লাগে, যদি ঠুটো জগন্নাথেরও তো আমরা একটা ডিস্টর্টেড রূপেই পুজো করি, তাহলে আমি কেন এত ভাবছি এইভাবে। তো আর যেটা জিজ্ঞেস করলে যে ঠুটো জগন্নাথ, খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এটা গল্পটা দুভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা হচ্ছে যে গল্পটা শুরু হচ্ছে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার প্রায় 36 বছর পরে। আমরা জানি যে শবর জাতির একজন ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ নিজের ভৌত দেহ ত্যাগ করেন। তারপর সেই ব্যাধ যখন বুঝতে পারেন, তখন কেউ বলেন পিণ্ড, কেউ বলেন হৃদয়, সেই যে অবশিষ্টাংশ শ্রীকৃষ্ণের, সেটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। সেটা যখন ভাসতে শুরু করে, যেহেতু কৃষ্ণকে আমরা নীলাভ বর্ণ হিসেবে চিনি আর কৃষ্ণের আরেক নাম হচ্ছে মাধব, তাই সেইটা পরিচিত হয় নীল মাধব নামে। সেটা ভাসতে ভাসতে আসে, এসে কোথায় ওঠে? পুরীর সমুদ্র তীরে। সেটাকে খুঁজে পান শবর জাতির রাজা বিশ্ব বসু। তিনি নীলমাধবকে সেখানকার গভীর অরণ্যে, নিম গাছের যে অরণ্য বলা হয়, সেখানে গিয়ে গোপনে পুজো করতে শুরু করেন তাদের মতো করে। এখানে মাথায় রাখতে হবে যে এই পুজো কিন্তু একেবারে শবর জাতির যেরকম লোক উৎসব, লোক পার্বণ হয়, সেই ধরনের পুজো। অন্যদিকে মহারাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে তিনি যেহেতু খুব বড় বিষ্ণু ভক্ত ছিলেন, যে নীলমাধবকে তিনি পাবেন কোথায়? উড়িষ্যায়। তখন মহারাজা ইন্দ্রদুম্ন তার যে পুরোহিত, তাকে পাঠান উড়িষ্যায় খোঁজ করতে। ঠিক আছে, এবার সেই পুরোহিত আসেন উড়িষ্যায়, এসে শবর জাতির সঙ্গে তার একটা সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতাটা এতটাই বেশি মাত্রায় পৌঁছায় যে সেই শবর জাতির রাজার কন্যার সঙ্গে তিনি বিয়ে করেন। তারপর জামাই শ্বশুরকে আবদার করেন যে আমি দেখতে চাই যে আপনি কি পুজো করছেন প্রত্যেকদিন। তখন যখন শ্বশুর মশাই তাকে নিয়ে যাচ্ছেন, সন্ধান পেলেন। সন্ধান পাওয়ার পর সেই খবর সেই পুরোহিত জানালেন ফিরে এসে রাজা ইন্দ্রদুম্ন। ফিরে এসে না, মানে একটা কি বলা যায়, গুপ্তচরের মাধ্যমে তাকে সেই খবরটা জানানো হলো, পাঠানো হলো। এবার মহারাজা ইন্দ্রদুম্ন যখন পৌঁছলেন, পৌঁছে খোঁজ করে দেখেন যে সেখানে নীলমাধব নেই, তিনি অন্তর্হিত হয়েছেন। এমন সময় একটা দৈববাণী হয় যে অমুক নির্দিষ্ট দিনে পুরীর যে মন্দির, যে সমুদ্রের উপকূল, সেইখানে নীলমাধব নবকলেবরে ভেসে উঠবে। তো সেই নির্দিষ্ট দিনে দেখা গেল সত্যি একটা নিম কাঠের বুড়ি সেখানে ভেসে উঠেছে। এবার সেই বুড়িটা এতটাই বড়, এতটাই শক্তিশালী যে তাকে নিয়ে এসে স্থাপন করে সেখান থেকে মূর্তি তৈরি করা খুব ডিফিকাল্ট। এমন সময় আবার একটা অদ্ভুত দৈবিক ব্যাপার হয়। সেটা কি? যে স্বয়ং ভগবান বিষ্ণুর আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা, একজন বৃদ্ধ মিস্ত্রি বলা উচিত, রেসপেক্টফুলি বলছে, একজন মিস্ত্রি, একজন কারিগরের ছদ্মবেশে তিনি এসে দেখা দিলেন রাজা ইন্দ্রদুম্নকে। হলো, তিনি বললেন যে আমি এখান থেকে মূর্তি গড়ে দিতে পারব, কিন্তু আমার একটা শর্ত আছে। এই মূর্তি গড়তে আমার প্রায় 21 দিন মতো সময় লাগবে, আর যতদিন না মূর্তি তৈরি হচ্ছে ততদিন যেন কেউ আমার এই ঘরের মধ্যে কোনোভাবেই প্রবেশ না করে। এবার একটা জিনিস দেখবেন, মজার জিনিস, যে যদি কেউ কোনো জিনিস বারণ করে, সেটার কারণ খোঁজার আমাদের তাগিদটা বেড়ে যায়। ঠিক।
তো মহারাজা ইন্দ্রদ্যুম্নর ক্ষেত্রেও সেই জিনিসটাই হলো, প্রায় এক পক্ষকাল কেটে গেছে। তো তারপরে তিনি খেয়াল করলেন যে ভেতর থেকে তো ওই কাঠ ঠোকার যে একটা আওয়াজ হয় সেইটা তো আর আসছে না। রাজা ইন্দ্রদ্যুম্ন খুব উতলা হয়ে উঠলেন, আর তখন তিনি কি করলেন যে একটু ফাঁক দিয়ে যদি দেখা যায় যে কাজটা এগোচ্ছে কিনা, এটা যেই মুহূর্তে করেছেন তখন দেবশিল্পী বিশ্বকর্মা সেই বৃদ্ধের ছদ্মবেশ থেকে নিজের বেশে দর্শন দিলেন। দেওয়ার পরে অন্তর্হিত হয়ে গেলেন। এবার কি করা যায়, কারণ সেই মূর্তি তো একেবারে অসমাপ্ত। তার হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, মুখ তৈরি হয়নি, চোখ দুটো গোল গোল, একেবারে ছোট দুখানা হাত অসমাপ্ত, পাটাও অসমাপ্ত। তো তখন আবার দৈববাণী হয় যে এই যে অবস্থাটা রয়েছে এই অবস্থাতেই আমি পুজো নিতে চাই, আচ্ছা, জগন্নাথের রূপে। এইবার তারপর থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার যে ওই যে রূপটা, অসমাপ্ত যে রূপটা, সেভাবেই পুজো হয়ে আসছে এখনো পর্যন্ত। এবার যেহেতু ওনারা অসমাপ্ত, তাই সেটাকে একটু বলতে পারেন একটু কল্পনাপ্রবণ তো বাঙালি, তাই এই একটা ঠুটো জগন্নাথের মতো বসে থাকা একটা ব্যাপার তৈরি হয়েছে, আর ওখান থেকেই এই যে প্রবাদটা সেটা সৃষ্টি। তো সেইভাবেই এখনো পর্যন্ত জগন্নাথের যে অসম্পূর্ণ রূপ বলরাম আর সুভদ্রার সঙ্গে, সেভাবেই পুজো হয়ে আসছে এখনো পর্যন্ত। এইটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম বলতে পারেন, তখন একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমরা ঠুটো জগন্নাথ সাধারণত তাদেরকে বলি যখন সে কোনো একটা কাজ করে না। সে যদি লজিক্যালি কোনো একটা কাজ না করে তাকে ঠুটো জগন্নাথ বলাটা জাস্টিফাইড, কিন্তু দেখবেন অনেক সময় আত্মীয় স্বজন বন্ধুরা ইয়ার্কির ছলে এই কথাটা যে কোনো সময় বলে, একটু চুপ করে বসে থাকলে। এটার মধ্যে আমি একটা ফিলোসফি খুঁজে পেয়েছি। কিরকম? ঠুটো জগন্নাথ, যাকে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে তিনি ঠুটো, অসম্পূর্ণ, যার হাত পা নেই, প্রায় বিকলাঙ্গ চেহারা, তিনি কিন্তু জগতের নাথ। তাই একটা মানুষ যদি কায়িকভাবে চুপ করে বসে থাকে, তার মানে যে সে কিছু করছে না, তার ইন্টারনাল কোনো প্রসেসিং হচ্ছে না, সেটা ভাবা কিন্তু একদম ভুল। যে কোনো কাজ করার আগে একটু পিছিয়ে আসতে হয়। আপনি যদি যে কোনো অ্যাথলেটের কথা বলেন, তাকে এগোনোর আগে একটু পিছোতে হয়। ছোটোবেলায় যখন আমরা সেই পুল কার্টটা খেলতাম, সেই গাড়িটাকে ছাড়ার জন্য পিছনে টানতে হতো। তো এই ফিলোসফিটা আমার নিজের খুব ভালো লেগেছে বলেই আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। এবার এটার মধ্যে আরেকটা পার্সপেক্টিভ আছে, যেটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যুক্ত শবর জাতির সঙ্গেই। কীরকম? এর যে কাহিনীটা সেটা মূলত পাওয়া যায় উড়িয়া মহাভারতে। সেখানে বলছে যে শবর জাতির একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন কিটুং, কয়রস্যই টয়রস্য অনুসার, কিটুং। ঠিক আছে? এই কিটুং একদিন সেখানকার গভীর নিম গাছের জঙ্গলে কাঠ কাটতে যান। দেখেন বেশ অনেকটা দূরে আগুন জ্বলছে। তিনি যতক্ষণে দৌড়ে এসে সবাইকে জানাবেন যে আগুন লেগেছে, কিছু একটা করতে হবে, ততক্ষণে ওই আগুনটা দাবানলে পরিণত হয়, একেবারে তার দিকে ধেয়ে আসে। আর সেই জঙ্গলটা তো বুঝতেই পারছেন যে সেখানে প্রচুর পাথর, একটা পাহাড়ি জায়গা সেই রকম। ফলে তিনি হোঁচট খেয়ে পড়ে যান, আর পড়ে যাওয়ার ফলে তার পা ভেঙে যায় আর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। দাবানল তখন এগিয়ে আসে, তার গায়ে লাগে। তিনি যখন আগুনে পুড়ছেন তখন তিনি তো মুভ করতে পারছেন না। এবার সেই দাবানল দেখে শবর জাতির যে বাকি মানুষরা, তারা তো রে রে করে ছুটে এসেছেন একেবারে, যে কি হলো। তখন তারা সেই কিটুংকে উদ্ধার করেন। এবার আপনি যদি একটু কল্পনা করে দেখেন যে সেই সময় কিটুংয়ের শারীরিক অবস্থাটা কি হবে। গোটা শরীর আগুনে ঝলসানো, চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসছে, হাত পা ভাঙা, একটা বিকলাঙ্গ অবস্থায় তিনি পড়ে রয়েছেন। এই বিষয়টাকেই সম্মান দেওয়ার জন্য আর জঙ্গলে গিয়ে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক যে রূপে কিটুংকে তারা শেষ দেখেছিলেন, সেই রূপটাকেই তারা একটা মূর্তির আকার দিয়ে তার পুজো করতে শুরু করেন। আচ্ছা। তারপর যখন উড়িষ্যায় ধীরে ধীরে বৈষ্ণব প্রভাব বৃদ্ধি পায়, তখন কি সুন্দর জিনিসটা দেখুন যে কিটুংকে ডিসকার্ড করে দিয়ে তার ওপরে কিন্তু কোনো পৌরাণিক দেবতাকে চাপিয়ে দেওয়া হলো না। কি করা হলো? বলা হলো যে ভগবান বিষ্ণুর যে রূপ শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণরই নবকলেবর, তিনিই হচ্ছেন জগন্নাথ। ওকে। যার চেহারাটা হচ্ছে সেই কিটুংয়ের মতো। আমার কাছে এটার
উপসংহার যদি আপনি জিজ্ঞেস করেন যে এখান থেকে আমি কি শিখলাম, সেটা হচ্ছে যে কি সুন্দর যখন প্রভাবটা সৃষ্টি করছে আর সেখানকার অথেন্টিক যে কালচারটা, এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে, যেন মাল্টিভার্স গিয়ে প্যারালালি একটা ইউনিভার্সে অ্যাড হয়ে গেছে। মিলেছে। ভীষণ সুন্দর লেগেছে এটা আমার। এই একটা ইতিহাসের পেছনে অনেক সময় দিতে হয়, কোনো একটা গল্পের পেছনে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ভিউ কিন্তু আসে গল্প শুনে না, আসে এক্সট্রা অনেক কারিকুলাম আছে, যেটা আমরা বাইরে ডিসকাস করছিলাম, যেমন হরর। অল ওভার ইন্ডিয়া যদিও হরর টপিক সব থেকে বেশি মানুষ দেখেন বা রিচ করে, তারপর আসে কমেডি, এবং তারপরে তো অনেক নাচ নৃত্য প্রাসঙ্গিক থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে সেগমেন্টে আছেন তার রিচ খুব কম হওয়ার কথা, যেটা আপনিও বললেন যে আমরা একটা কন্টেন্ট বানানোর পর যদি একটা মানুষ এই গল্পটা দেখে আমাকে বলে গল্পটা ভালো হয়েছে, আপনার কাছে সাকসেস। তো এই জায়গাতে দাঁড়িয়ে নিজেকে কীভাবে ইন্সপায়ার করেন? কারণ একটা গল্পের পিছনে অনেক সময় দিতে আপনাকে, সঙ্গে আপনি একটা জবের সাথে যুক্ত, তার মানে অনেকটা রিসার্চ টাইম থাকে আপনার। এত কষ্ট করার পর যখন দেখছেন একটা চ্যানেলে একটা ভিডিওতে খুব কম ভিউ আসছে, তখন কীভাবে নিজেকে মোটিভেট করেন? ধরুন সোজা রাস্তা তো আছে, একদম। সেই রাস্তায় হাঁটলে সহজে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, তাহলে কি মানুষ এভারেস্টে উঠবেন না? একদম উঠবেন। এবার আমি যদি ভিউজের কথা ভাবি, তাহলে ডিমোটিভেটেড হওয়াটা হলো সব থেকে সহজ কথা। এবার কথা হচ্ছে যে কোন ভিডিওটা বানানো সহজ, কোন আর্ট ফর্মটাকে ডিসপ্লে করাটা সহজ, কোনটা উঁচু মানের কোনটা নিচু মানের, সেটা কে ডিসাইড করে দেবে? এটা আমরা ইতিহাসে বহু ক্ষেত্রে দেখেছি যে প্যারালালি এক্সিস্ট করেছে। একদল লোক যে সিনেমাটাকে বলছেন খুব নিচু মানের সিনেমা, খুব নিচু মানের গান, খুব নিচু মানের নৃত্য, সেটাকেই আরেক দল লোক খুব পছন্দ করছেন। তাই সেই দিকে না গিয়ে আমি আমার কি উদ্দেশ্য সেটা দেখি। আমার উদ্দেশ্যটা খুবই সহজ, আমার নিজের পড়তে ভালো লাগে আর আমার পড়া বিষয়গুলো গল্পের ছলে মানুষকে বলতে ভালো লাগে। তাতে যদি 10টা মানুষও আমার গল্পটা শোনেন, মন দিয়ে বোঝেন, আর সেখান থেকে তার যদি কিছু টেক আউট থাকে, আমার কাছে সেটাই হলো প্রাপ্তি। তাই ভিউজ আমার হাতে নেই, আমার হাতে কি আছে? পড়াশোনা করাটা, গল্প বলাটা। তাই যতদিন আমার পক্ষে সম্ভব হবে আমি সেই গল্পটা বলে যাব। আর যারাই যে ধরনেরই ভিডিও বানাচ্ছেন না কেন, তখন মাথায় রাখতে হবে তারা যে ভিডিওটা বানাচ্ছেন আর সেখানে যে ভিউজ আসছে, তার মানে মানুষ সেই ভিডিওটা দেখছেন। ঠিক। তাই আমি তো কোনোভাবেই তাদের ব্যাপারে কোনো নিন্দা করবই না, কারণ সেই যোগ্যতাটা আমার আছে বলে আমার মনেই হয় না। বরং আমি মানুষকে ধন্যবাদ জানাবো। কেন জানেন? একটা মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত জীবনের সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে সারাদিনের কাজকর্ম করে বাড়িতে এসে সোশ্যাল মিডিয়াটা খুলছেন, তার কাছে গান, নাচ, কমেডি, হরর এই ধরনের জিনিসও রয়েছে, তারা সেটা দেখছেন। কিন্তু তারপরেও আমি বা আমার মতো যারা চুপ করে একটা জায়গায় বসে একটা গল্প বলছেন, সেটা যে মানুষ দেখছেন 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা ধরে, সেই মানুষদেরকে ধন্যবাদ। কারণ তাদের এখনও ভালো গল্পের চাহিদাটা রয়েছে, নাহলে তো কেউ দেখতেন না। তারা ভালো গল্প শুনতে চান। আর ওই যে বললাম, দিনের শেষে নাচেও একটা গল্প থাকতে হবে, কমেডিতেও একটা গল্প থাকতে হবে, হররেও একটা গল্প থাকতে হবে। কোন গল্পটা গিয়ে কার মন ছুঁয়ে যাবে সেটা তাদের উপরেই আমি ছেড়ে দিয়েছি। আমাদের ইতিহাসের কথা যখনই আমরা বলি, বেসিক্যালি অলৌকিক লৌকিক বলে একটা পার্ট থেকেই যা, এবং সেখানে আরেকটা বড় অংশ বা একটা বড় শব্দ থাকে মিথ। এই মিথ আপনি ভাঙবেন কি করে? আপনি কিভাবে এগোতে চাইছেন আগামী দিনে, যে আপনার গল্পের মধ্যে আপনি এই মিথ, ইতিহাসের নিয়ে যেগুলো জড়িয়ে আছে, সেগুলো আপনি কীভাবে ভাঙতে চাইবেন? আমি ভাঙতে চাইবো না, মিথটা মিথই থাকবে। তার কারণ হলো, আচ্ছা, যেটা আপনাকে শুরুতে বললাম, লিখিত ইতিহাস, কথ্য ইতিহাস, মানুষ কি বিশ্বাস করছেন, মানুষ কি ভালোবাসছেন, আমি সেই জায়গাটা থেকে এগোতে চাই যেখানে মিথ মানুষকে নতুন কিছু একটা করার, সমাজের পরিচিত যে ছক সেগুলো ভাঙার, সব থেকে ইম্পর্ট্যান্ট নিজের ভেতরে জমে থাকা যে পাহাড় প্রমাণ ভয়, সংশয় নিজের প্রতি, সেটাকে ভেঙে বেরোনোর যে সাহসটা মানুষ পায় একটা মিথ থেকে। যেমন আমি আপনাকে শুরুতে টিকটিকির গল্পটা বললাম, এটাকে আপনি কি বলবেন? ইতিহাস না লোককথা না মিথ, কোনটা বলবেন? কিন্তু এর উপসংহারটা কি? যে আমাদের প্রত্যেক দিন সত্যি কথা বলার অন্তত চেষ্টা করা উচিত। ঠিক। শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কলকাতার রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন,
এটা তো তার বহু জীবনীকার নিজেরাও স্বীকার করেননি। এটাও একজন মনীষীকে নিয়ে, যিনি একজন সত্যিকারের মানুষ, তাকে নিয়ে তৈরি হওয়া একটা কিংবদন্তি। তাহলে আপনি কি এটাকে পুরো ডিসকার্ড করে দেবেন? আমার মতে করা উচিতই না, কারণ এই মিথ আমাদেরকে শেখায় যে কেউ একজন যদি পেরে থাকেন তাহলে আমিও পারবো। সেইখানে যদি একটু এক্সাজারেশন থাকে তাহলে তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আমরা আজকে কলকাতায় বসে আছি, যেহেতু আমরা ইতিহাস নিয়ে বেশি ঘাটছি না, আমরা গল্প শুনছি আপনার কাছে একদম। আর একটা গল্প শুনবো, এবং অবাক হওয়ারই গল্প শুনবো, সেটা হচ্ছে কলকাতাটা বাবু কালচার নামে একটা শব্দ ছিল, যেটি খুব জাঁকজমক ছিল একসময়। সেটা কি সত্যিই জাঁকজমক ছিল নাকি তার পেছনে কোনো গল্প ছিল বড়? বাবু কালচারের সম্পর্কে আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, জাঁকজমক তো ছিলই বটেই। সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় আমি লক্ষ্য করেছি সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আচ্ছা, তার কারণ কলকাতায় সরস্বতী পুজোর সময়ের যে জাঁকজমক, সেটা কোথায় শুরু হয়েছিল আন্দাজ করতে পারেন? না, পতিতাপল্লী থেকে। সরস্বতী পুজো? তার কারণ ভাবুন, সেই সময় সমকালীন পরিস্থিতি যদি দেখেন, বনেদি বাড়ি, বাবু কালচার, সেই সময়কার যত পুজো পার্বণ সেগুলো রেস্ট্রিক্টেড রয়েছে সেই বনেদি পরিবারের মধ্যেই। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো আবার একটা অন্যদিকে চলে যাচ্ছে, জগদ্ধাত্রী পুজো একটা অন্যদিকে যাচ্ছে, কিন্তু সেই সব কিছুই খুব রেস্ট্রিক্টেড। তখন সেই যারা বাবু ছিলেন তাদেরকে বলা হতো নববাবু। তারা এতটাই নিজেদের শৌখিনতা দেখাতেন যে তারা টাকার ঘুড়ি বানিয়ে ওড়াতেন। তারা নাকি প্রত্যেকদিন সকালবেলায় তাদের সারা বাড়ি পরিষ্কার করাতেন গোলাপ জল দিয়ে। তারা নাকি বিশুদ্ধ ফিল্টার জল দিয়ে শৌচকর্ম করতেন। এরকম বিভিন্ন গল্প জানা যায়, এরকম বহু আছে। তাদের স্ত্রী তো ছিলেনই যারা বিবি, আরও একটা অংশ হচ্ছে তাদের নববিবি ছিলেন। নববিবি? এই নববিবি কারা? যাদের সঙ্গে তারা সন্ধেবেলায় বা ছুটির দিনে সময় কাটাতে যেতেন, আর যারা মূলত থাকতেন বাড়ির বাইরে, মূলত পতিতাপল্লীতে। এবার সেখানে যখন সরস্বতী পুজো শুরু হয়, তখন সেটাই যেন তাদের কাছে সারা বছরের একটা, কি বলা যেতে পারে, উৎসবে আসার, উদযাপন করার তাদের কাছে একটা খুব ভালো সুযোগ। এবার এটার তো একটা খারাপ যে দিক আছে, এই যে নববিবি রাখা, তাদের সাথে এই যে আয়েশ করা, পূর্তিতে থাকা, সেগুলো তো রয়েছেই। সেই ইতিহাস আপনি কলকাতা সম্পর্কিত বিভিন্ন বইতে পেয়েই যাবেন। যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে সমাজের প্রান্তিক যে মানুষ, তথাকথিত প্রান্তিক যে মানুষ রয়েছেন, তাদের কি আনন্দ করার অধিকার নেই? তাদের কি উৎসবে থাকার অধিকার নেই? এবার তারা তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, মূল সমাজে তারা মিশতে পারছেন না। তাই এই সুযোগে তারা যদি সরস্বতী পুজোর মতো একটা পুজো করতে পারেন। আর পতিতাপল্লী শুধু বললে হয়তো সেটা একটু কম বলা হবে, কারণ যদি দেখেন যে সেই সময়ে যে মানে বিনোদনের যে মাধ্যম, তার মধ্যে কিন্তু বাইজি নাচ, গান, এই সমস্ত বিভিন্ন জিনিসই ছিল। এগুলো কি সরস্বতীর আরাধনাই তো? সেখান থেকে যদি শুরু হয়, আর তারা যদি নিজেদের মধ্যে সেই সারস্বত চর্চাটা এইভাবে শুরু করতে পারেন, তাহলে ক্ষতি কি? একদম। মানে এই ছোটো ছোটো ইতিহাসগুলো তো আমরা অনেকেই জানি না। আপনি এত ইতিহাস নিয়ে ঘাটছেন, আপনি যারা টাইম মেশিন দেওয়া হয়, আপনি ইতিহাসে গিয়ে সবাইকে কী দেখবেন? আলেকজান্ডারের নাম শুনেছেন? আলেকজান্ডার যখন পুরুর সাথে যুদ্ধ করছেন, পোরাস হিসেবে যাকে আমরা ইংলিশ হিস্ট্রি বুকে পড়েছি, তার সঙ্গে যুদ্ধ করার পর আলেকজান্ডারের কিন্তু কোনো রকম ইচ্ছেই ছিল না যে তিনি এখান থেকে আবার ফেরত চলে যাবেন। তিনি তার অবশিষ্ট সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে কোন দিকে এগোচ্ছিলেন? পূর্ব দিকে, ভারতবর্ষের পূর্ব দিকে। এবার যতটুকু আমরা আলেকজান্ডারের ব্যাপারে ইতিহাস বইতে পড়েছি, সেইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে যে আলেকজান্ডার যখন পূর্ব ভারতের দিকে এগোচ্ছেন, তখন একটা নদীর পাড়ে তিনি তার সৈন্য সামন্তকে নিয়ে ঘাঁটি গেড়েছেন। এমন সময় সৈন্য সামন্তের মধ্যে অনেকে আহত, নিহত, প্রায় বিকলাঙ্গ, অসুস্থ অবস্থায় রয়েছেন পুরুর সঙ্গে যুদ্ধ করে। আর তাদের মধ্যে দেখা দিয়েছে ম্যালেরিয়া। সেই কারণে তারা ফিরে গেলেন। মূলত এটা আমরা পড়েছি কম বেশি। কিন্তু
এটার ভেতরে আরেকটা স্তর আছে। স্তরটা হচ্ছে যে পুরুর সঙ্গে যখন যুদ্ধটা হয়েছে, বলা হয় পুরুর নাকি 80টা রণহস্তি ছিল, আর আলেকজান্ডার সেই প্রথম দেখেছিলেন যে রণহস্তি একটা কতজন সৈন্যকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। তাই তার সেনাপতিরা বা সেনাবাহিনীর বিভিন্ন লোকজন তাকে যখন বলছেন যে আমরা ওখানে 80টা হাতিকে নিয়ে হিমশিম খেয়ে গেছি, এখন যেদিকে এগোচ্ছি তার কাছে প্রায় 4 থেকে 4,500 রণহস্তি রয়েছে। তার সাম্রাজ্য এতটাই বড় যে প্রায় 80,000 সৈন্য, মানে ফুট সোলজার যাদেরকে বলে, তারা তৈরি হয়ে রয়েছে, কারণ তারা অলরেডি খবর পেয়ে গেছে যে আমাদের সাম্রাজ্য আক্রমণ হতে পারে। তাদের কাছে নাকি এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো সম্পর্কে আমরা শুনিও নি, জানিও না। ঘোর বর্ষাকাল, মানে একেবারে বৃষ্টি বাদলায় একসা অবস্থা। সেই সময় ম্যালেরিয়া জনিত একটা রোগ ডেফিনেটলি হলো। তার সঙ্গে যে নদীর পাড়ে রয়েছে সেখানে তো পলিমাটি, সেই জমিতে যুদ্ধ করাটা খুব ডিফিকাল্ট। এখানকার যারা নেটিভ তাদের ক্ষেত্রে সেটা হয়তো একটা পজিটিভ পয়েন্ট হবে, কারণ তারা জানেন, আলেকজান্ডার জানেন না। তার সঙ্গে আবার সেনাবাহিনীর এরকম বহু মানুষজন রয়েছে যারা প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, যুদ্ধ করতে করতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত। তারা এসে আলেকজান্ডারকে বলছেন যে আমরা প্রায় আপনার বাবার সময় থেকে যুদ্ধ করছি, আমরা বহু বছর হয়ে গেল নিজেদের পরিবারকে দেখিইনি, আমাদের নিজেদের গ্রামের কথা ভুলেই গেছি, আমাদের নিজেদের বাড়িতে ফিরতে ইচ্ছা করছে, আমাদের আর এই শারীরিক তো বটেই, আমাদের মানসিক শক্তিটাও নেই সেখানে গিয়ে আর যুদ্ধ করার। এবার আপনি যে প্রশ্নটা একদম শুরুতে করলেন, এখনও আমি সেটার উত্তর দিইনি কেন, এবার সেটা বলি। এই যে নদীর ধারে পুরো ঘটনাটা ঘটছে, যা কিছু এতক্ষণ বললাম, সেই নদীটা হচ্ছে গঙ্গা নদী। তার ওপারে কি রয়েছে? একটা বৃহৎ সাম্রাজ্য যার নাম হলো গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই। আচ্ছা, ঠিক আছে। বলা হয় যে গঙ্গা হৃদি বা গঙ্গা হৃদয় থেকে নামটা ওদের ভাষায় গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই হয়ে গেছে। এবার ভেবে দেখুন, টাইম মেশিনের কথা আপনি আমায় বললেন, আমরা হয়তো বাংলায় নবাব আমল, সুলতান আমল, পাল সেন, পাল যুগ, সেন যুগ, খুব বেশি হলে শশাঙ্ক পর্যন্ত জানি, কিন্তু তার আগে কি হতো? তার আগে তো নিশ্চয়ই এখানে ডাইনোসর ঘুরে বেড়াতো না। না, তার আগের এই ইতিহাসটা যার কাছে ভয় পেয়ে আলেকজান্ডার ফিরে গেছে, কোথাও আছে? চর্চা হয়? চট করে বইতে খুঁজলে পাওয়া যাবে? এই নামটা বললে চট করে কারোর মাথায় আসবে? আমি সেই সাম্রাজ্যটাই গিয়ে দেখতে চাই যে কতটা গৌরব থাকতে পারে একটা অঞ্চলে। আর বলা হয় যে বাঙালি দ্বারা কিছু হবে না, বাঙালি ভীতু জাতি, বাঙালি ভীরু। ভাবা যায়? অবাক করা একটা উত্তর দিলেন। সেই সাম্রাজ্যের ব্যাপারে আপনি কতটা জানতে পেরেছেন? যতটা বললাম ততটা জানতে পেরেছি, আর সেটার পরে আমার এখনও পড়াশোনা চলছে। সত্যি কথা বলতে এই ধরনের ইতিহাস না খুঁজে বের করাটা খুবই ডিফিকাল্ট, খুব কঠিন। মানে কোথা দিয়ে কোন অংশ থেকে চলে আসবে তো বোঝা যায় না। আর এগুলোর তো বাংলায় বা ভারতবর্ষে লেখা স্ক্রিপচার মানে পুঁথি তো নেই, না, যা কিছু বিদেশিদের থেকে নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে। চলছে, চেষ্টা করছি, যদি এটা নিয়ে আরো বিস্তৃতভাবে একটা গল্প বলা যায়। এটা নিয়ে বিস্তারিত জানলে আমাদেরও জানাবেন, নিশ্চয়ই। আমরা দর্শকদের জানাবেন। আপনি এত বছর ইতিহাস রিসার্চ করছেন বা ইতিহাস সন্ধান করছেন, এমন কোনো হিরো আছে যাকে মনে হয় যে একটু আন্ডার রেটেড করা হয়েছে বা নিচের দিকে আছে? ও বাবা, মানে বাংলার ইতিহাস বলতে গেলে তো পুরোটাই আন্ডার রেটেড। মানে একজনের কথা তো মানে কার ছেড়ে কার কথা বলবো? কজনের নাম জানি, গুনে গুনে হয়তো 10 জনের নাম আমরা বলতে পারবো। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমি কোনো হিরোর কথা বলবো না, আমি একজন হিরোইনের কথা বলবো। কে সে? রায়বাঘিনী ভবশঙ্করী। আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ব্যাপারে পড়ি, এই ইতিহাসটা আমি বলবো না, কারণ আমি চাই মানুষ একটু পড়ে দেখি তার সম্পর্কে। রায়বাঘিনী ভবশঙ্করী কেন ছিলেন, সেই ভবশঙ্করী রায়বাঘিনী কিভাবে হলেন, আর কিভাবে সেই জৌলুসে গেলেন যে তাকে এখনো পর্যন্ত রায়বাঘিনী বলা হয়। যখন কোনো একজন মানুষকে উপমা দেওয়া হয় যে রায়বাঘিনীর মতো সে কাজ করছে, কেন বলা হয়?
তবে আমরা কমেন্ট বক্সে ছেড়ে রাখি এটার জন্য। নিশ্চয়ই। আর যদি কেউ এই উত্তরটা জানতে চান, মনে হয় পাচ্ছেন না, তবে অবশ্যই দাদা চ্যানেলে ফলো করবেন, আশা করি দাদা এর উত্তর ডেফিনেটলি দেবেন। আমরা ইতিহাস নিয়ে কথা বলছি, আর আমরা বাঙালি, তাই বাঙালির ইতিহাস হবে না এটা তো হতে পারে না। আর বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে। এই খাবারের ইতিহাসটা কি? বাঙালির একটা খাবারের ইতিহাস আছে, বড়সড় একটা ইতিহাস আছে, সেটি কি? বাঙালির খাবারের ইতিহাসটা এত সংক্ষিপ্ত ভাবে তো বলা সম্ভব নয়। আমি একটা খাবার নিয়ে বলতে পারি খুব ছোট্ট করে। একদম। আমি একদিন ভাবলাম যে মানে ইনফ্যাক্ট সেটা আমি সত্যিকারেরই গত বছর দুর্গাপুজোয় নবমীতে ভোগ হয়, অষ্টমীতেও হয় অনেক জায়গায়, সেখানে খিচুড়ি খেতে দিয়েছি। আপনি কি এক্সপেক্ট করবেন যে খিচুড়ির পরে কি দেবে? সবজি সামথিং। সবজিটা কি হবে? লাবড়া। লাবড়া, ঠিক। ঠিক আছে, প্রথমত হচ্ছে চট করে দেখলে বোঝাও যায় না যে এই সবজিটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে যে নামটা বড় অদ্ভুত, এটা কেন দেওয়া হয় এইটা নিয়ে ঘাঁটতে শুরু করলাম। ঠিক আছে, দেখবেন যে খিচুড়ির সঙ্গে লাবড়াই দেওয়া হয়, আর লাবড়ারই একই রকম দেখতে আরেকটা পদ হচ্ছে ছেঁচড়া। ছেঁচড়া, ঠিক আছে, তখন জানতে পারলাম যে লাবড়া শব্দটা আসলে এসেছে অলাবু থেকে। অলাবু, আচ্ছা, যেটার মানে হলো লাউ। লাউ। এখন হয়তো অনেক জায়গাতেই লাবড়াতে লাউ দেওয়া হয় না, খুব রেয়ারলি কিছু জায়গায় দেওয়া হয়, কিন্তু সেখান থেকেই এই পদটার উৎপত্তি হয়েছে। তারই একটা কথ্য বিবর্তন হতে হতে, যেহেতু গ্রাম্য মানুষের খাবার, তাই এটার নাম হয়ে গেছে লাবড়া, মানে অলাবু থেকে লাবুরা থেকে লাবড়া। ওকে, ঠিক আছে, এবার এই যে আমি বললাম গ্রাম্য মানুষের খাবার, কেন লাবড়া, কেন, কোথা থেকে, কেন খাওয়া শুরু করলেন পুজোর সময়? দেখুন, এখনকার দিনে আমরা কি করি, গেট টুগেদার করি, মিটিং করি, বন্ধু বান্ধবরা মিলে একটা বেশ স্মল পার্টি করি, কিটি পার্টি করি। গ্রামের মানুষের ক্ষেত্রে সেটা কবে হয়? পুজো পার্বণে। বিভিন্ন পুজো পার্বণে দেখবেন আপনি বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ হিসেবে লক্ষ্য করতে পারবেন। এবার গ্রামের মানুষ মানে মূলত ধরে নিতে হবে যে তাদের আর্থিক অবস্থার যথেষ্ট নিচের দিকে, কিন্তু সেই টাকা পয়সার অভাব কোনোভাবেই তাদের উৎসবের উদযাপনে কিন্তু কোনো খামতি আনেনি। লাবড়া হচ্ছে একমাত্র বোধহয় এমন একটা সবজি, যারা রান্না করেন তারা হয়তো আমাকে আরও শুধরে দিতে পারবেন না যদি আমি ভুল বলি, এমন একটা সবজি যেটা রান্না করলে পরিমাণে বাড়ে। অন্য সবজি রান্না করলে কিন্তু পরিমাণে কমে যায়, কাঁচা মালের থেকে কমে যায়, লাবড়া বাড়ে। আর লাবড়াতে কোনো রকম নিয়ম নেই। ফলে আপনি ভেবে দেখুন যে প্রাচীনকালে যখন একটা পুজো পার্বণ হচ্ছে কোনো একটা তিথিতে, সেখানে খিচুড়ি হচ্ছে, যার সব থেকে বেসিক দুটো উপাদান হচ্ছে চাল আর ডাল, আর একটু সবজি পেলেই হয়ে যায়। এবার গ্রামে বেশিরভাগ কৃষকের আলাদা আলাদা ক্ষেত, সেই ক্ষেতে আলাদা আলাদা সবজি চাষ হচ্ছে, যে যার মতো পারছে তার নিজের ক্ষেতের সবজি যতটুকু তার পক্ষে সম্ভব হচ্ছে সেটা নিয়ে আসছে, সেই সমস্তটা কেটে কুটে ধুয়ে সবটা মিলিয়ে যদি একটা রান্না করা হয় সেটা হচ্ছে লাবড়া। সবাই মিলে খাচ্ছে, যতটা এনেছে তার থেকে বেশি ফেরত পাচ্ছে, এরপরে আর কি চাই? আর লাবড়ার সঙ্গেই যদি একটু আমিষ মিশিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু আবার মাছের কাঁটা, মূলত ছেঁচড়ায় মাছের কাঁটাটা হচ্ছে একটা আচ্ছা, মানে টেস্ট এনহ্যান্সার। ওকে। যদি আমিষ হয় তখন সেটা হয়ে যায় ছেঁচড়া। ছেঁচড়া শব্দটাও মানে এটার মানে ভাষাতাত্ত্বিক ইতিহাস তো অনেক ক্ষেত্রে তৎসম তদ্ভব, কিছু ক্ষেত্রে আবার প্রাকৃত শব্দ, কিছু ক্ষেত্রে হয়তো সাঁওতালি শব্দ থেকে এসেছে একেবারে, কিছু ক্ষেত্রে বলা হয় যে ওই মানে চড়চড়ি থেকে শব্দটা অপভ্রংশ হয়ে ছেঁচড়া হয়েছে, কিন্তু এগুলো নিয়ে দ্বিমত রয়েছে, কিন্তু ইতিহাসটা খুব উপাদেয়। আজকে পডকাস্ট আমার শেষই করতে ইচ্ছে করছে না, কারণ ইতিহাসে এত গল্প সুন্দর সুন্দর করে বলছেন আপনি, কিন্তু শেষ তো করতেই হবে, যার শুরু আছে তার শেষ আছে, কারণ শেষ না করলে পরবর্তী পডকাস্টের জন্য আপনাকে বুক করতে পারবেন না। তো পরবর্তী পডকাস্টে যাওয়ার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এমন কোনো ইতিহাসের গল্প বা পুরাণের গল্প রয়েছে যেটা আমরা জানি কিন্তু সবটাই মিথ্যা, কিন্তু আমরা জানি হয়তো এই গল্পটা সত্যি, বা এই ইতিহাসটা সত্যি, বা এই পৌরাণিক কাহিনীটা সত্যি, কিন্তু আফটার অল ব্যাপারটা পুরোটাই মিথ্যা? পুরাণ বললেন যেহেতু, তাই একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে ইদানিং দেখবেন একটা কথা খুব চর্চিত, যে হিন্দু ধর্মে নাকি 33 কোটি দেবতা। এবার আপনি যদি গোনা শুরু করেন তাহলে আপনি এটার কোনো কুল কিনারা খুঁজে পাবেন না।
বৈদিক দেবদেবী আছেন, পৌরাণিক দেবদেবী আছেন, লোক দেবদেবী আছেন, অপদেবতা অপদেবী আছেন। সবটা মিললে, সেটা ছাড়া আবার গন্ধর্ব, নর্তকী তারাও রয়েছেন, তারাও তো দেবদেবীর মধ্যেই পড়েনি। সবটা মিলে হয়তো 33 কোটি পেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এইটা নিয়ে যখন আমি খুঁজতে শুরু করলাম, তার উত্তর আমি কোথায় খুঁজে পেলাম? বৃহদারণ্যক উপনিষদ। আচ্ছা, ঠিক আছে, তার 3য় অধ্যায়ের নবম যে 3য় খণ্ডের নবম অধ্যায়, বৃহদারণ্যক উপনিষদের 3য় খণ্ডের নবম অধ্যায়ে দেবতার শ্রেণী ও প্রকার নিয়ে একটা খুব সুন্দর সংবাদ আছে। কীরকম? সেই সংবাদে দুজন রয়েছেন, যাজ্ঞবল্ক্য এবং সাকল্য। যাজ্ঞবল্ক্য হচ্ছেন ঋষি, সাকল্য হচ্ছেন তার ছাত্র। প্রথমে এটা বলি যে এই 33 কোটি দেবতা বিষয়টার মানে কি? 33 মানে 33, এটা খুব সহজভাবেই বোঝা যায়। সমস্যাটা হয় দ্বিতীয় শব্দটা নিয়ে। কোটি মানে আমরা ভাবি ক্রোড়। আসলে সংস্কৃত উৎপত্তি অনুসারে কোটি মানে হলো প্রকার বা শ্রেণী, ওকে, টাইপস। আর দেবতা মানে হচ্ছেন এনার্জি। তাহলে 33 টাইপস অফ এনার্জি, যেগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিভিন্ন রকমভাবে চালিত করছে। এই সংবাদটা খুবই হৃদয়গ্রাহী বলা উচিত। সাকল্য প্রশ্ন করছেন যাজ্ঞবল্ক্যকে যে আসলে কতজন দেবতা রয়েছেন। প্রথমে যাজ্ঞবল্ক্য বেদ থেকে উদ্ধৃত করছেন যতজন বিশ্বদেব রয়েছেন তাদের একটা সংখ্যা সেখানে বলা হয়েছে, সেটা হলো 3003। সাকল্য আবার প্রশ্ন করছেন যে তাহলে কতজন দেবতা রয়েছেন। তখন যাজ্ঞবল্ক্য বলছেন 303। এবার ভেবে দেখুন, এখনকার পার্সপেক্টিভে একজন স্টুডেন্ট যদি তার টিচারকে একই প্রশ্ন বারবার করে তাহলে একটা ইরিটেশন তৈরি হবে। তখন কিন্তু সেটা হয়নি উপনিষদের সময়। সাকল্য আবার প্রশ্ন করছেন যে তাহলে দেবতা কতজন। যাজ্ঞবল্ক্য বলছেন 33। এবার এই যে 33 সংখ্যাটা বললাম, তাদের যা কিছু মহিমা তাকেই যদি আরও বেশি এক্সপ্যান্ড করা যায়, সেখান থেকে নাম্বারটা দাঁড়ায় 303। 303 থেকে আরও এক্সপ্যান্ড করলে দাঁড়ায় 3003। এবার এই 33 জন বা 33 প্রকার দেবতাকে অষ্টবসু 8 জন, একাদশ রুদ্র 11 জন, দ্বাদশ আদিত্য হলো 31, বাকি রইলেন 2 জন। দুটো মতামত আছে, একটাতে বলা হয় অশ্বিনী কুমারদ্বয়, 2 জন অশ্বিনী, এই হলো 32 আর 33। আর কিছু ক্ষেত্রে কিছু পুরাণে পাওয়া যায় প্রজাপতি ব্রহ্মা এবং ইন্দ্র, এই 2 জনের নাম। এবার এখানে কিন্তু বিষয়টা থেমে যায় না। তারপরে সাকল্য আবার প্রশ্ন করেন যে তাহলে দেবতা কতজন। যাজ্ঞবল্ক্য বলেন 6 জন। আবার একই প্রশ্ন, তার উত্তর হচ্ছে 3 জন, 2 জন, 1.5 জন, 1 জন। এবার উপনিষদ বিষয়টার মানে কি? যেখানে ছাত্র বা শিষ্য এসে গুরুর কাছে শোনার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে পরম ব্রহ্মের জ্ঞান পাবে। ঠিক আছে, এখানে যাজ্ঞবল্ক্য আসলে কি করলেন? এই যে বহুত্ব দেবতাদের মধ্যে যে এতজন দেবতা, সেখান থেকে সহজ ভাষায় নিজের ছাত্রকে ধীরে 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 একে নিয়ে এলেন। যে যত জনের কথাই বলো না কেন, সব মিলে একজন, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। তো এই বিষয়টা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং, কারণ এতটা বিশ্লেষণভাবে আমিও সেভাবে কিছু খুঁজে পাইনি। 33 কোটি শুনেছি, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক ভিডিও আছে। তো তুমি খুব সুন্দরভাবে এটা বিশ্লেষণ করলে, তার জন্য থ্যাংক ইউ। এবং থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য পডকাস্ট। আমি জানি তুমি ব্যস্ত, খুব ভালো লাগলো আমার নিজেরই, আমাদেরও ভীষণ ভালো লাগলো। এবং আমাদের এতটাই ভালো লাগলো যার ফলে আমরা আরও কিছু ভাবছি তোমাকে নিয়ে, যদি তুমি সময় দাও। নিশ্চয়ই। তো তার জন্য থ্যাংক ইউ। আমি তো গল্প বলি, আমার তো গল্প বলতে ভালোই লাগে, তবে আর কোনো কথাই নেই। তবে যারা দেখছেন তারা যদি পডকাস্টটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ দাদার আরও কিছু জিনিস আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ইভেন যারা দাদারই গল্প ভালো লাগলো অবশ্যই দাদা চ্যানেলে যান, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, একবার শুনুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের জন্য এটুকু, ভালো লাগবে। নমস্কার।